রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পড়ে সাব্বির। শরীরে থাকা টি শার্ট রক্তে ভিজে একাকার। বাবার প্রচণ্ড মার খেয়ে অনেকটাই অবচেতন, উঠে বসার শক্তি নেই। পুরো শরীর অসহ্য যন্ত্রণা নিয়ে সাব্বির উঠতে চেষ্টা করে। চটচট শব্দ হয়, রক্ত জমাট বেঁধে লেগে গিয়েছে টি শার্টের সাথে। প্রচণ্ড যন্ত্রণায় গুঙ্গিয়ে উঠতে গিয়েও থেমে যায়। কোনো মতে দুহাতে ভর দিয়ে উঠতে গিয়ে বসে পড়ে চেয়ারে। কাঁপা কাঁপা হাতে কলম নিয়ে খাতায় লিখতে বসে। প্রিয় বাবা, আমি জানি আমি তোমার স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছি। এইচএসসিতে 3 বিষয়ে ফেল করে তোমার মান শেষ করে দিয়েছি এলাকায়। পড়ায় আমার মন ছিল না বাবা। এক ছলনাময়ীর ভালোবাসায় আমি শেষ হয়ে গিয়েছি। সে আমাকে ছেড়ে গিয়েছে বাবা। আমি পড়তে পারিনি, দোষটা আমারই। একবারও তোমার সম্মানের কথা ভাবিনি। তুমি আমায় মেরেছ, আমার একটু অভিমান নেই। তবে মনে রেখো বাবা, আমি ফিরব। যখন ফিরব তোমার মাথা উঁচু থাকবে গর্বে। চলে বাবা, আম্মু আর বোনটাকে দেখে রেখো। নোটটা টেবিলের উপর রেখে উঠে যায় সাব্বির। ওয়াশরুমে খুব কষ্টে টি শার্টটা খুলে ঝর্ণা চালিয়ে দেয়। ঝর্ণার পানি শরীরে পড়তেই কেঁপে ওঠে। দুহাত মুঠো করে যন্ত্রণা সহ্য করে নেয়। শরীর থেকে সমস্ত রক্ত পরিষ্কার করে লম্বা গোসল করে বের হয়। দ্রুত শরীর মুছে নিয়ে কোনো রকমে পিঠের কেটে যাওয়া জায়গাগুলোয় মলমার ব্যান্ডেজ লাগিয়ে ডাবল টি শার্ট পরে ব্যাগে নিজের গুরুত্বপূর্ণ ফাইল, কিছু জামা কাপড় নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়। ভালো করে চারপাশ দেখে ঝাঁপ দেয়। ঝুপ করে শব্দ হয়। সামান্য ব্যথা পায় সাব্বির, তবুও নিজেকে মানিয়ে নিয়ে দ্রুত হাঁটতে থাকে নতুন গন্তব্যের পথে। রাত 1টা, চারিদিকে শুনশান নীরবতা ভেদ করে তীর বেগে ছুটে চলেছে 3টা জিপ। প্রতিটাতেই 10 জন করে সেনা সদস্য। সবার সামনের গাড়িতে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে ড্রাইভ করতে থাকা ক্যাপ্টেন সাব্বির ওয়াকি টকি হাতে নিয়ে শরীর হিম করা কণ্ঠে বলে ওঠে, হেডকোয়ার্টার্স শ্যাডো 007 বলছি। বলো শ্যাডো 007। আমাদের মিশনের জায়গায় চলে এসেছি। নিজেদের বেস্ট দিয়ে ঝাঁপিয়ে পড়ো শত্রুদের উপর, কাউকে বাঁচিয়ে রাখতে হবে না। ওকে। ওয়াকি টকি বন্ধ করে দ্রুত সাব্বির গাড়ি থামায়। কোমর থেকে ওর পছন্দের M10 রিভলভার বের করে ওর টিমের লেফটেন্যান্ট এর দিকে তাকায়। লেফটেন্যান্ট আবির আর আশিক তীক্ষ্ণ দৃষ্টিতে তার হুকুমের অপেক্ষায় চেয়ে আছে। সাব্বির মৃদু কণ্ঠে বলে, আবির আর আসিক পুরো গোডাউন তোমরা ঘিরে ফেলো, বাকিটা আমি সামলে নিচ্ছি। দুজনেই একসাথে ওকে স্যার বলে দুদলে ভাগ হয়ে যায়। সাব্বির হামাগুড়ি দিয়ে গোডাউনের দরজার সামনে যেতেই এক ঝাঁক গুলি ওর মাথার উপর দিয়ে শোষ শব্দে উঠে যায়। মনে মনে হাসে সাব্বির। পরক্ষণেই ক্ষিপ্ত গতিতে পকেট থেকে টাইম বোম বের করে গোডাউনের দরজায় লাগিয়ে আবারও হামাগুড়ি দিয়ে নিরাপদ দূরত্বে সরে যায়। 10 সেকেন্ডের মধ্যে বিকট শব্দে গোডাউনের দরজা উঠে যায়। সাব্বির আবারও পকেট থেকে স্মোক বোম বের করে ছুঁড়ে মারে সেদিকে। মুহূর্তে চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। সম্পূর্ণ ধোঁয়া কেটে যেতে 5 মিনিট লাগবে। সাব্বির দেরি করে না, দ্রুত উঠে চোখে নাইট ভিশন গগলস পরে হামাগুড়ি দিয়ে গোডাউনের ভিতরে ঢুকতে চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলি মাথার উপর দিয়ে যেতে থাকে। সাব্বির নিজেকে ড্রামের আড়াল করে দ্রুত পজিশন নিয়ে চারিদিকে নজর বুলিয়ে নেয়। 24 জনের মতো লোক হাতে ভারী সব মেশিন গান নিয়ে ব্রাশ ফায়ার করছে। সাব্বির রিভলভার চালাতে গিয়েও থেমে যায়। দ্রুত পায়ের মোজার মাঝ থেকে লেজার বিম বের করে সুইচ অন করে মুচকিয়ে হাসতে হাসতে বলে, হ্যাপি জার্নি। বলার সাথে সাথে লেজার বিম অন করে চারিদিকে একবার ঘুরিয়ে নেয়। লেজার বিমের ভয়ানক রোশনি দুভাগ করে ফেলে মানুষগুলোকে। মুহূর্তের মাঝে লাশে পোড়া গন্ধে পুরো গোডাউন মম করতে থাকে। সাব্বির নাকে গ্যাস মাস্ক পরে নিয়ে ড্রামের পেছন থেকে বের হতে বিকট শব্দে একটা গুলি এসে ডান পিঠে। মুহূর্তে সাব্বির নিজেকে মেঝেতে ফেলে দেয়। ব্যথায় চিৎকার করতে গিয়েও দাঁত চেপে সহ্য করে নিয়ে ঘুরে তাকে পেছনের দরজার সামনে দাঁড়িয়ে আছে 2টো ছায়া। তাদের মধ্য থেকে একজনের সামনের দিকে এগিয়ে আসতে আসতে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, হা 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 হা, এক গুলিতেই খতম। এই ডন এগিয়ে গিয়ে দেখতো শালা এখনো বেঁচে আসে কিনা। বস, আপনার যে নিশানা
হেডশট করে দিয়েছেন মনে হচ্ছে। তাই হবে হয়তো, কিন্তু শালা আর্মি আমাদের ডেরায় এলো কি করে? লোকজন ট্যাগ বস, কেউ হয়তো আমাদের মধ্যেই বেইমানি করেছে। কালা রশিদ হুঙ্কার ছেড়ে বলে। কাউকে ছাড়বো না, দ্রুত গিয়ে দেখ শালা এখনো জীবিত আছে কিনা। জীবিত থাকলে ওকে আটকে সব জেনে ফেলবো। ডন বেখেয়ালিভাবে সাব্বিরের দিকে এগিয়ে যেতে থাকে, হাতে সাবমেশিন গান। সাব্বিরের ঠোঁটের কোণে ততক্ষণে হাসি ফুটে উঠেছে। লেজার বিম পায়ের মোজায় রেখে কোমর থেকে পিস্তল বের করে সাব্বির। লোড করাই ছিল। ডন নামে লোকটা যে সাব্বিরের দিকে ঝুঁকে দেখতে যাবে, অমনি চোখের পলকে সাব্বির পরপর 2টা গুলি করে। নিখুঁত নিশানা। ডনের মাথা ফুটো হয়ে ঢলে পড়ে সাব্বির উপর। পরক্ষণে কালা রশিদের হুঙ্কার শোনা যায়। এই ডন, এটা কি করলি? তোকে বারণ করি নাই গুলি না করতে? ওরে দিয়ে তথ্য পাইতাম। কালা রশিদ কথা শেষ করে সাব্বিরের দিকে এগিয়ে আসতে থাকে। সাব্বিরের তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে নজর বুলিয়ে দেখে কালা রশিদের পিস্তলের নল নিচের দিকে। চাপা হেসে সাব্বির পিস্তলটা উঁচিয়ে ধরে। পরপর 2বার তার রিভলভার গর্জন করে। এবারও নিখুঁত নিশানা। কালা রশিদের 2টো হাত ভেদ করে গুলি চলে গিয়েছে। পুরো গোডাউন জুড়ে কালা রশিদের আর্তনাদ। সাব্বির হো হো করে হাসতে হাসতে কালা রশিদের সামনে গিয়ে দাঁড়িয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে। কালা রশিদ, দিস ইজ আর্মি এবং আমি ক্যাপ্টেন সাব্বির। তোর মতো লোকাল গুন্ডা আমাকে হেডশুট করবে? সাব্বির হাসতে হাসতে ওয়াকি টকিতে বলে। আবির আসিক, ভেতরে এসো, মিশন সাকসেসফুল। মুহূর্তের মধ্যেই পুরো গোডাউন আলোকিত হয়ে যায়। ভেতরে প্রবেশ করে 40 জন সৈনিক। সাব্বির আবিরকে বলে। আবির, একে তুলে নিয়ে চলো। আর আসিক, আমাকে নিয়ে দ্রুত সিএমএইচে চলো, হাতে গুলি লেগেছে আমার। কথাটা বলে সাব্বির তাকায় কালা রশিদের দিকে। সে তখনও চোখ দুটো বন্ধ করে চিৎকার করে যাচ্ছে। সাব্বির মুচকি হেসে আবিরকে বলে। আবির, সালাকে হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে হাত দুটোকে ঝুলিয়ে রাখবে, আমি আসছি। ওকে স্যার। আবিরা বেরিয়ে যায়। সাব্বিরও আশিকের কাঁধে ভর দিয়ে বেরিয়ে আসে গোডাউন থেকে। সিএমএইচ সম্মিলিত সামরিক হসপিটাল। বেডে উপর হয়ে শুয়ে আছে সাব্বির। পাশেই 2জন নার্স আর ডাক্তার। আহমেদ সাব্বিরের পিঠ থেকে গুলি বের করতে খানিকটা বিস্ময় আর হতাশ কণ্ঠে বলে। এ নিয়ে পিঠে গুলি লাগলো 6টা। গুলি সব বড় কিভাবে অল্পের উপর দিয়ে যায় বলতো? সাব্বির মুচকি হাসি আর বলে। সবটাই আল্লাহর ইচ্ছে ডক্টর। হ্যাঁ, কিন্তু এভাবে এমন এমন জায়গা গুলি লাগলে তবুও তুমি এত স্ট্রং কিভাবে থাকো? আমার শরীরে গুলি লাগার সঙ্গে সঙ্গে আমি নিজের দেহটাকে মাটিতে ছুঁড়ে ফেলি, এতে গুলি গভীরে যেতে পারে না। আর তুমি কি আমার অল্প ক্ষত দেখে আফসোস করো, বড় কোনো অপারেশন করতে না পারায়? ডাক্তার আহমেদ মধ্যবয়স্ক লোক, 50 পেরিয়ে গেছে অনেক আগেই। তিনি সাব্বিরের কথা শুনে বেশ কিছু ভাবনায় পড়ে গেল। মুখে মৃদু হাসি রেখা ফুটিয়ে বলল। না রে বাবা, আমি চাই তুই এভাবে আহত না হোস। নিজের সেফটির জন্য বুলেট প্রুফ জ্যাকেট পরিধান কর। আল্লাহ ছয় আছেন বলেই তুই বেঁচে ফিরেছিস। যে মিশন খুব সহজেই সমাপ্ত করা যাবে সে মিশনে বাড়িতেই ঝুঁকির কোনো মানে আছে? ডক্টর সাব্বির আহমেদের কথা মন দিয়ে শুনে খানিকক্ষণ চুপ থেকে বলে। তুমি ঠিক বলছো আঙ্কেল, আমার আরো সাবধান হওয়া উচিত ছিল। এটাই তোর ক্যাপ্টেন হিসেবে ফার্স্ট মিশন। তুই এখনো তরুণ বয়স, আর কতই বা হয়েছে 25। এই বয়সে আমাদের রক্তও ছিল গরম, টকবক করে ফুটতো মিশনে গেলে। তবে এখন বয়স হয়েছে, এখন বুঝি সবকিছু শক্তি দিয়েই নয়, মেধা দিয়েও মিশন কমপ্লিট করা সম্ভব। সাব্বির শোয়া থেকে উঠে বসে। ডান পিঠে ব্যান্ডেজের কারণে খানিকটা আনেজি ফিল করলো। কিছুটা কাতর কণ্ঠে বলে। ঠিক আছে আঙ্কেল, আজ তবে আসি। তোর বাবাকে বলিস আমি আগামীকাল তোদের বাসায় যাব। ঠিক আছে। সাব্বির নীতি আসে সিএমএইচ থেকে। ভোরেতে শুরু করেছে। বাসায় আর যাওয়া হয় না ওর। দ্রুত ক্যান্টনমেন্ট ফেরে। পিঠে বেশ ব্যথা থাকার শর্ত দ্রুত নিজের বর্ধকৃত কক্ষে প্রবেশ করতে দেখতে পাই লেফটেন্যান্ট আবির আশিক দাঁড়িয়ে আছে। আবির ওদের বসতে বলে নিচেও বসে খানিকটা কাতর কণ্ঠে বলে। আবির, কালা রশিদকে কই রেখেছো? স্যার, আমাদের ইন্টেলিজেন্স সেলে রেখেছি ঝুলিয়ে। আমি একটু অসুস্থ। জিওসি স্যার আমাকে ডাকলে একটু বলে দিও, আমার শরীরটা চলছে না। জিওসি স্যারকে ইনফর্ম করা হয়েছে, তিনি আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছে। কালা রশিদের ব্যবস্থা একটু পর করব। আবির, তুমি গিয়ে সব ব্যবস্থা করো
আর আসিক, তুমি আমার টিম মেম্বারদের ডাকো, এমার্জেন্সি মিটিং করব। ওকে স্যার। আবির আশিক বেরিয়ে যেতে সাব্বির চেয়ারের সাথে শরীরটা ছেড়ে দেয়। একটু একটু ব্যথা করছে, তবে বেশি না, সামলে নিবে এমন ভাব করে চোখ দুটো বন্ধ করে নিবে। অমনিও ফোনটা কেঁপে ওঠে, আর চোখে ফোনটার দিকে তাকিয়ে দ্রুত রিসিভ করে ভেজা বিড়ালের মতো বলে, আসসালামু আলাইকুম বাবা। ওপাশ থেকে মুহূর্তে সাবেক মেজর জেনারেল সাইম চৌধুরীর রাগী কণ্ঠ ভেসে আসে। গত রাতে বাসায় আসুনি কেন সাব্বির? সাব্বির ওর বাবার কণ্ঠ শুনে ভয় পায়, ভয়ে ভয়ে বলে, বাবা, গত রাতে মিশন ছিল, তোমায় বলেছিলাম না পুরান ঢাকার সবচেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী কালা রশিদ কয়েকদিন আগেই পুষকে গুলি করেছিল। ওকে। সাব্বিরকে বাকিটা বলতে না দিয়ে সাইম চৌধুরী বলেন, আমি অত কিছু শুনতে চাইনি। তোমার চাকরি জীবন নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোমার আম্মু বাসায় তোমার অপেক্ষায় আছে, দ্রুত এসো। আর হ্যাঁ, পিঠে গুলি লেগেছে এটা যেন না জানে। বাবা, একটা মিটিং ছিল, এটা শেষ করেই যাই। সাইম চৌধুরী কিছুটা নরম হন, নরম আর শান্ত কণ্ঠে বলেন, টেস্ট ব্রেকফাস্ট তোমাকে ছাড়াই করছি, তবে হ্যাঁ, লাঞ্চ আমরা একসাথে করবে। ওকে বাবা। ফোনটা কেটে যায়। সাব্বিরও উঠে দাঁড়াতে নিবে, অমনি অফিস টেলিফোনে কল আসে। সাব্বির রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে 24 ডিভিশনের জিওসি মেজর জেনারেল কামরুল সাহেবের কণ্ঠ। ক্যাপ্টেন সাব্বির, জি স্যার। এক্ষুনি আমার অফিসে এসো। ওকে স্যার। ফোনটা কেটে যায়। সাব্বিরও ধীরে সুস্থে এগিয়ে যায় দোতলার 203 নাম্বার রুমে। সামনে এসে দাঁড়াতে ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, ভিতরে এসো ক্যাপ্টেন। সাব্বির হাসি মুখে ভেতরে ঢুকে স্যালুট করে। কামরুল সাহেব হাসি মুখে বলেন, তোমাকে প্রথমেই অভিনন্দন জানাই ক্যাপ্টেন, এত সফলভাবে মিশন কমপ্লিট করার জন্য। ধন্যবাদ স্যার। কিন্তু ক্যাপ্টেন, তুমি যতগুলো লাশ ফেলেছো তা অনেক বেশি। স্যার, কন্ট্রোল রুম থেকে আমাকে অলসো ডাউন এর নির্দেশ দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি তা জানি, তবুও তোমাকে আরেকটু ধৈর্যশীল হতে হবে। হেডকোয়ার্টার থেকে কিছু নতুন সাহসী অফিসার খুঁজছিল, আমাদের 24 ডিভিশন থেকে তুমি নির্বাচিত হয়েছো। ধন্যবাদ স্যার। এবং সেই সাথে তোমাকে আগামীকাল নতুন মিশনে সীমান্তবর্তী ক্যান্টনমেন্টে চলে যেতে হবে। সাব্বির খানিকক্ষণ চুপ থেকে বলে, কিন্তু স্যার, আমার ইন্টেলিজেন্স সেলে একজন বন্দী আছে যাকে জিজ্ঞাসাবাদ করা এখনো বাকি। ঠিক আছে, তুমি আজ আর আগামীকাল জিজ্ঞাসাবাদ করো, তবে হ্যাঁ, তোমাকে সোমবার যেতেই হবে চট্টগ্রাম। আমি প্রস্তুত থাকবো স্যার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর হ্যাঁ, মিশন পরিচালনার সময় নিজের সেফটি নিয়ে ভাবতে হবে। ড্রেস কোড না মেনে মিশনে গেলে তোমাকে ডিমোরেট পয়েন্ট দেওয়া হবে। সরি স্যার, পরবর্তী সময় আমি আর ভঙ্গ করব না। ড্রস রেকর্ড। গুড, এখন এসো। সাব্বির স্যালুট করে বের হয়ে আসে জিওসি স্যারের অফিস থেকে। দ্রুত হাঁটতে হাঁটতে নিজের ইন্টেলিজেন্স সেলে আসতেই দেখতে পায় কালা রশিদকে উল্টো করে ঝুলিয়ে রাখা। সাব্বির বেশ খানিকক্ষণ লোকটার দিকে তাকিয়ে থাকে। নামের সাথে চেহারার মিল আছে, একদম কালা কুচকুচে চেহারার, বিশাল ভুঁড়িয়াওয়ালা, যার নড়তেই ঘন্টাখানেক লাগবে। সে কিনা পুলিশকে নাকি দড়ি দিয়ে ঘোরাতো, এমনকি গুলিও করেছে। সাব্বিরের ভাবনার মাঝে লেফটেন্যান্ট আবির বলে ওঠে, স্যার সব রেডি। সাব্বির টেবিলের দিকে তাকায়। এক একে সাজানো আছে লোহার পাইপ, লাঠি, গোরমরিচ আর প্লাস। সাব্বির মুচকি এসে কালা রশিদকে সোজা করে চেয়ারে বসিয়ে দেয়। তারপর রক্তবর্ণ চোখে তাকিয়ে হাড় হিম করা কণ্ঠে বলে, রশিদ, তোকে 3টা প্রশ্ন করবো, জবাব দিবি। কালা রশিদের চেহারাতে তখনও বেদনার চাপ, তবুও চল দুটো শক্ত করে কঠিন চোখে একবার সাব্বিরকে আর একবার টেবিলে রাখা জিনিসগুলো দেখে তোতলাতে তোতলাতে বলে, হ্যাঁ হ্যাঁ বলবো। তুই এত মাদক পেতি কোথায়? কে তোকে এই সাপ্লাই দিত? আমি তাকে দেখিনি। প্রতি মাসে একবার করে চট্টগ্রাম বর্ডার যেতাম। গভীর রাতে মুখ ঢেকে একজন লোক আমাকে এসব দিত, আর আমি টাকার ব্যাগ দিতাম। শহরে ব্যবসা করছিলি কিভাবে? তোর সাথে পুলিশের কি সম্পর্ক ছিল? আর কেনই বা পুলিশকে গুলি করলি? সব মেসেজ করতাম, বড় বড় আমলাকে ম্যানেজ করে ব্যবসা করতাম, আর ওই নতুন ওসিকে 10 লাখ ঘুষ দিয়েছিলাম। তবুও আমার লোককে জেলে নিয়ে গিয়েছিল দেখে গুলি করে। এরপরও কি মাদক ব্যবসা করবি? কালা রশিদ নিশ্চুপ। এমন সময় পাশ থেকে আবির বলে ওঠে, স্যার, আপনার দুটো পারফেক্ট শুটে ওর দুটো হাতের কবজি গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। ডাক্তার ওর 2 হাতকে কেটে ফেলতে চেয়েছে, ওগুলো আর ভালো হবে না। ভেবেছিলাম হেডশুট করব, তবে করিনি। আমার ক্যাপ্টেন হিসেবে প্রথম মিশন বলে ছেড়ে দিয়েছি। তাহলে স্যার কি করবো এখন? দুটো পা একেবারে অকেজো করে পুলিশের হাতে তুলে দাও, বাকিটা পুলিশ বুঝে নেবে। ওকে স্যার। সাব্বির বেরিয়ে আসে ইন্টেলিজেন্স সেল থেকে। ঘড়ি কাটা টিকটিক করে 12টা ছুঁই ছুঁই। অফিস চেয়ারে বসে আছে সাব্বির। সামনে দাঁড়িয়ে আছে সাব্বিরের টিমের
মেরুদণ্ড তথা শ্যাডো 007-এর। সাব্বিরের সামনে রাখা চেয়ারে বসে আছে 5 জন। লেফটেন্যান্ট আবির, সরকারি সার্ভার, স্যাটেলাইট হ্যাক ট্র্যাকিং ড্রোন কন্ট্রোলার ও ছেলেটা খুবই দক্ষ, সেই সাথে শান্ত এবং নিখুঁত। দিনে যত চুপ, রাতে তত ভয়ঙ্কর। তার পাশেই বসে আছে লেফটেন্যান্ট আশিক, দূর থেকে নিশানা, হেডশট কিলার, মুভিং টার্গেট শুটে ছেলেটা অসামান্য দক্ষতা সাব্বিরকে মুগ্ধ করে। নিলিপ্ত চোখে ঝিলিক নেই, ঠান্ডা মাথায় খুন করে। সেনাবাহিনীর সবচেয়ে কম রেকর্ডে সবচেয়ে বেশি কনফার্ম হিট। সাব্বির ক্যাপ্টেন হওয়ার পরই ছেলেটাকে নিজের কমান্ডে এনেছে। তার পাশেই বসে আছে লেফটেন্যান্ট মাহিম, টাইমার বোমা, ডোর ব্রেকিং, হ্যান্ড গ্রেনেড, ক্লোজ কমব্যাটও ছেলেটা অসাধারণ। আউট স্পোকেন, রাফ অ্যান্ড টাফ মিশনে আগুন লাগায়। তার হাসির আওয়াজ শুনলে বোঝা যায় কিছু একটা তো ছোড়া বোমায় উঠতে যাচ্ছে। সাব্বির ওপর ছেলেটা শতভাগ অনুগত। তার পাশেই বসে আছে লেফটেন্যান্ট রায়হান, রাতের অন্ধকারে রুট বের করা, শত্রুর গতিবিধি ট্র্যাকও ছেলেটা যথাসম্ভব দক্ষ। ট্যাকটিক্যাল, মাথা ঠান্ডা, কাটার ঝোপেও নিঃশব্দে চলে যেতে পারে। নিজের যোগ দিয়ে ম্যাপ তৈরি করে সাব্বিরের অনেক মিশনই সহজ করে দিয়েছে। সাব্বিরও প্রতিদান দিয়েছে, নিজের কোম্পানির কমান্ডে নিয়ে এসেছে। আর সর্বশেষ লেফটেন্যান্ট নেহা, যে কিনা সরকারি কন্ট্রোল রুম থেকে তাদের সব ধরনের সাপোর্ট, এমনকি কোনো জরুরি সাহায্যের প্রয়োজন হয়েও মেয়েটা খুব দ্রুত ব্যবস্থা করে ফেলে। সাব্বির এক একে সবার দিকে তাকায়। সাব্বির টিমে আছে সবচেয়ে দুর্ধর্ষ কিছু লেফটেন্যান্ট, যারা নিজেদের সেরা পারফর্ম দিয়ে সাব্বির সহ পুরো কোম্পানি কমান্ডারে মন জয় করে নিয়েছে, গর্বিত করেছে 24 ডিভিশনকে। কথাগুলো ভাবতেই মন খারাপ হয়ে যায় ওর। আর 2 দিন পরই এদের ছেড়ে চলে যেতে হবে। সাব্বির তখন গভীর ভাবনায়। এমন সময় লেফটেন্যান্ট আবির সাহস করে বলে, স্যার আপনি ঠিক আছেন? সাব্বিরের অন্যমনস্ক ভাবটা কেটে যায়। সোজা হয়ে চেয়ারে বসে হাসার চেষ্টা করে আর বলে, আমি ঠিক আছি আবির, আসলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। স্যার, হঠাৎ মিটিং ডাকার কারণ? কোনো জরুরি মিশন আছে কি? না আবির, মিশন নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি চট্টগ্রাম, তাই যাওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা বলতে রাখলাম। স্যার, এটা কি সম্ভব? আমরা 2 মাস হলো এইখানে জয়েন করেছি, এরই মাঝে আমাদের লিডার চলে যাবে? এটা মানা যায় না। আমি নির্বাচিত হয়েছি মাহিন নতুন মিশনের জন্য, আমাকে যেতেই হবে। কিন্তু স্যার, আপনি একা কেন? আমরাও তো আপনার টিমের। আপনি যেখানে যাবেন আমরাও তো সেখানেই যাব। এটাই স্বাভাবিক নয় কি? ভালো বলেছো নেহা। জিওসি স্যার আমাকে প্রস্তুত হতে বললো, শুধু সবটা শোনা হয়নি। ভাবছি আগামীকাল সব শুনবো, তোমরা চিন্তা করো না। তা নয় স্যার, আমরা আপনার টিমের, আপনার আন্ডারেই আমরা একের পর এক সফল মিশন পরিচালনা করতে চাই। হ্যাঁ স্যার, হুট করে কখনোই কারো আন্ডারে কাজ করা সম্ভব না। স্যার, আমি কখনোই বেশি কথা বলি না, কিন্তু এখন না বললেই নয়। আমি আপনার টিমে কাজ কন্টিনিউ করতে চাই। আশা করি আপনি আমাদের বিবেচনায় রাখবেন। ইনশাআল্লাহ তোমরা আমার সঙ্গে হবে। এখন একটু ধৈর্য ধরো কেমন? এখন এসো, আমিও উঠবো। সবাই উঠে দাঁড়ায়। একযোগে সাব্বিরকে স্যালুট করে বেরিয়ে যায়। সাব্বিরও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বেরিয়ে পড়ে। রোজকার মতো নিজের গাড়িতে উঠতে নিবে, অমনি পাশে এসে দাঁড়ায় জিওসি মেজর জেনারেল কামরুল সাহেব। সাব্বির স্যালুট দেয় তাকে। কামরুল সাহেব মুচকি হেসে বলেন, বাসায় যাবে সাব্বির? জি স্যার। আমাকে ড্রপ করে দিয়ে যাও। আপনার গাড়ি? আছে হেডকোয়ার্টারে, তবে তোমার সাথে আমার জরুরি কথা আছে, তাই তোমার সাথে যাব। উঠে বসুন স্যার, আমারও কিছু কথা ছিল। কামরুল সাহেব সাব্বিরের পাশে বসে গাড়ি চালাতে শুরু করে। মিনিট 5 নীরবতা শেষে কামরুল সাহেব বলে ওঠেন, তুমি এক তরুণ সাব্বির, এই তরুণ বয়সে এমন মিশনের দায়িত্ব পেয়েছো যা বলার মতো নয়। মানে স্যার? মিশনটা বেশ কঠিন। এমন মিশন অভিজ্ঞতা ছাড়া দেওয়া হয় না। তোমার সময় বিপরীত, তোমার অভিজ্ঞতা নয় দক্ষতার জন্য তুমি এই মিশনে লিডারশিপ পেয়েছো। মিশনটা কিসের স্যার? তোমাকে প্রথমে চট্টগ্রামের কথা বললেও একটু আগে জেনেছি মিশনটা হবে বান্দরবনের গভীরে, পাহাড়ি সীমান্ত এলাকায়, বলতে পারো ভারতের কাছেই। ওখানে আমাদের শত্রুকে? ওখানে অবৈধভাবে কিছু লোক এসে জুড়ে বসেছে। এক কথায় বলতে পারো জঙ্গি গোষ্ঠী। এরা পুরো দেশে অস্থিরতা তৈরির জন্য অস্ত্র জড়ো করে পুরো দেশে ছড়িয়ে দিচ্ছে। এর সাথে ভিডিও কিছু গোষ্ঠী জড়িত। তোমাকে খুব নীরবে আর সম্পূর্ণ গোপনে সেখানে মিশন চালাতে হবে।
এবং তাদের মূল নেতাকে জীবিত তুলে আনতে হবে। সরকার চাচ্ছে এই জঙ্গি গোষ্ঠীকে নীরবে ধ্বংস করে ফেলতে, যাতে অন্য দেশের হস্তক্ষেপ না হয়। তাহলে স্যার আগামীকাল আমি রওনা দেব। তুমি একা নয়, তোমার টিমে যাদের নিতে চাও সবাইকে নিয়ে যাবে। ওখানকার জিওসি আমার বন্ধু আহসান চৌধুরী, সেই সাথে তোমার বাবারও বন্ধু। তাহলে তো হয়েই গেল। কামরুল সাহেব কিছু চিন্তিত চেহারায় সাব্বিরের দিকে তাকিয়ে থেকে বলে, এই মিশনটা তোমার ফার্স্ট ফিল্ড মিশন বাবা, সাবধানে মিশনটা পূরণ করবে। আশা করি তারপর ওই ঢাকায় পার্মানেন্ট পোস্টিং পাবে। দলোয়া করবেন স্যার? কামরুল সাহেবকে তার বাসায় নামিয়ে দিয়ে সাব্বির নিজের বাসায় এসে গাড়ি পার্কিং করতে এগিয়ে আসে সাইম চৌধুরী। বাবাকে এগিয়ে আসতে দেখে সাব্বির বেশ খানিকটা ভয় পেয়ে যায়। মাথা নিচু করে গাড়ি থেকে নামতেই সাইম চৌধুরী বলে ওঠেন, ঘড়িতে দেখছো কয়টা বাজে? আসলে বাবা, আমি শুনেছি আগামীকাল মিশনে যাবে। সমস্যা নেই, ঘরে চলো, তোমার আম্মু বসে আছে টেবিলে। সাব্বির দ্রুত বাসার ভেতরে যেতেই চোখ পড়ে ডাইনিং টেবিলে হরেক রকমের খাবার নিয়ে বসে আছে নাজিয়া চৌধুরী। সাব্বির এগিয়ে যায় তার দিকে। নাজিয়া চৌধুরীও ছেলের জন্য দুহাত বাড়িয়ে দেয়। সাব্বির ওর আম্মুকে জড়িয়ে ধরে রাখে কিছুক্ষণ। নাজিয়া চৌধুরীও ছেলের কপালে চুমু দিয়ে বলেন, বাবা, গত রাতে বাসায় আসোনি কেন তুমি? সরি আম্মু, গত রাতে ছোট্ট একটা মিশনে গিয়েছিলাম। তুমি রাতে খেয়েছিলে? আমার বাবাকে ছেড়ে আমি কি খেতে পারি? জানিস তোর জন্য আমি কত রাত পর্যন্ত জেগেছিলাম। এমন আর করো না আম্মু, আমার কিন্তু কষ্ট হয়। তুমি আজ থেকে আমার জন্য না খেয়ে অপেক্ষা করবে না। আগে নিজে খাবে, তারপর আমার অপেক্ষায় থাকবে। না হলে এরপর থেকে আমি কিন্তু আসবো না, ক্যান্টনমেন্টেই খেয়ে নেব। নাজিয়া চৌধুরী ছেলের কপালে আরেকটা চুমু দিয়ে বলেন, ঠিক আছে বাবা, তাই হবে। এখন বসো, তোমার পছন্দের বিরিয়ানি আর কালা ভুনা রান্না করেছি। আর এই যে চৌধুরী সাহেব, ওভাবে খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে এসো, বসো খেতে। সাইম চৌধুরী মলিন মুখ করে অভিমানী কণ্ঠে বলে, তোমাদের মা ছেলের মধ্যে আমি আর হাড্ডি হয় কি করব? যেভাবে দুজন কথা বলছো, একটা বার আমার দিকে ফিরেই তাকালে না। মিথ্যে বলবে না। ছেলে আসার আগে তোমার সাথে তো গল্প করলাম, এখন একটু ছেলের সাথে করছি বলে হিংসা হচ্ছে? হিংসে হবে না। মা ছেলে ভালোবাসা দেখে আমারও আমার আম্মাজানি কথা মনে পড়ছে। ভাবছি ছেলেটা বিয়ে দিয়ে নিজের জন্য একটা আম্মাজান শর্টকাট বৌমা আনবো। সাব্বির ওর বাবার কথায় বেশ লজ্জা পায়। এমন সময় নাজিয়া চৌধুরী সাব্বিরের ডান পিঠে হাত বুলিয়ে দিতে সাব্বির কুকিয়ে ওঠে। আহ! নাজিয়া চৌধুরী দ্রুত ছেলের পিঠ থেকে হাত সরিয়ে নিতে গিয়েও ব্যান্ডেজের মতো কিছু অনুভব করে চলো চোখে ছেলের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, বাবা সাব্বির, কি হলো তোর পিঠে? ওটা কিসের ব্যান্ডেজ? মুহূর্তে সাব্বির দমে যায় আর চোখে ওর বাবার দিকে তাকায়। স্যাম চৌধুরী নিশ্চুপ। নাজিয়া চৌধুরী দ্রুত ছেলের টি শার্টের বোতাম খুলে পিঠ বের করে দেখে ব্যান্ডেজ। নাজিয়া চৌধুরী ছেলের নিচু করে রাখা মুখটা দুহাতে ধরে নিজের দিকে ফিরিয়ে শান্ত কণ্ঠে বলে, বাবা, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ আম্মু। তাহলে সত্যি করে বলবি, তোর পিঠে ব্যান্ডেজ কেন? গুলি লেগেছিল আম্মু, তেমন ক্ষতি হয়নি। নাজিয়া চৌধুরী কটমট চোখে তাকান সাইম চৌধুরীর দিকে। সাইম চৌধুরী ততক্ষণে নিজের ঘরে পা বাড়িয়েছেন। তিনি আর স্ত্রী মুখোমুখি হবে না, কেননা সব দোষই তার উপর পড়বে। ছেলেকে সেনাবাহিনীতে দেওয়ার বুদ্ধিটা যে তারই ছিল। এই গুলি লাগায় তুই বাড়ি আসিসনি গতকাল বাবা? না আম্মু, তা নয়। আসলে বন্দি করেছিলাম একজনকে, তাকেই জিজ্ঞাসাবাদের জন্যই ক্যান্টনমেন্টে ছিলাম। নাজিয়া চৌধুরী অস্থির হয়ে বলেন, হ্যাঁ, বল বাবা। আর আগামীকাল আমি বান্দরবন চলে যাব আম্মু। সেখানে ক্যাপ্টেন হিসাবে আমার ফার্স্ট ফিল্ড অপারেশন আছে। নাজিয়া চৌধুরী শান্ত হন, দৃঢ় কণ্ঠে বলেন, এখনো সব রাখ বাবা, খেতে শুরু কর, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সাব্বির বুঝতে পারে ওর আম্মুর মন খারাপ করেছে, তাই ওর আম্মুর গলা জড়িয়ে ধরে বলে, আম্মু, এভাবে মন খারাপ করে থেকো না। আমি তবে বান্দরবন গিয়ে ভালো মতো মিশন কমপ্লিট করতে পারবো না। জিসু স্যার বলেছে মিশনটা কমপ্লিট হলে আমি ঢাকায় পোস্টিং পাবো। সত্যি তো? হ্যাঁ আম্মু, 3 সত্যি। নাজিয়া চৌধুরী হাসেন, সাব্বিরও হাসে। মা ছেলের হাসি মুখ দেখে দরজার আড়াল থেকে সাইম চৌধুরীও হাসেন। ক্যান্টনমেন্টের হ্যালিপোর্টে দাঁড়িয়ে আছে সাব্বির ও পাশেই দাঁড়িয়ে আছে আব্বির, আশিক, রায়হান, মাহিন ও নেহা।
সবার চোখে মুখে চাপা উত্তেজনা। এমন সময় সাব্বিরের সামনে এসে দাঁড়ান জিওসি মেজর জেনারেল কামরুল সাহেব। সাব্বির তাকে স্যালুট করতে তিনি পাল্টা স্যালুট করে বলেন, ক্যাপ্টেন, তোমার ফার্স্ট ফিল্ড অপারেশনের জন্য শুভকামনা রইল। আশা করছি তুমি সম্পূর্ণ অক্ষত অবস্থায় মিশন শেষ করে ফিরে আসবে। সর্বোচ্চ চেষ্টা করব স্যার। কথাটা বলেই সাব্বিরও টিম নিয়ে হেলিকপ্টারে উড়ে বসে। হেলিকপ্টার টেক অফ করেছে 10 মিনিট হলো। এমন সময় নেহা বলে ওঠে, স্যার বলো নেহা। স্যার, বান্দরবনে আমাদের মিশন সম্পর্কে এখনো জানলাম না। জঙ্গি গোষ্ঠীর আস্থান গড়িয়ে দিতে হবে নেহা। গোয়েন্দা তথ্য রয়েছে বাংলাদেশে অস্থির করতে দেশি বিদেশি জনগোষ্ঠী তৎপরতা, আর সেই তৎপরতায় খবর আছে তারা বান্দরবনে অবৈধ ভারী অস্ত্রের যোগান দিয়েছে, সাথে চোরাচালান করছে লোকালয়ে। তাহলে আমাদের এখন কি করতে হবে স্যার? নেহা, আমি এটা সঠিক বলতে পারছি না। আমরা বান্দরবন গিয়ে আগে পরিস্থিতি বুঝতে চেষ্টা করব। আর হ্যাঁ নেহা, তোমাকে গিয়ে আমাদের টিমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে রাখতে হবে, কোনো মিসগাইড চলবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব স্যার। টানা 40 মিনিট পর হেলিকপ্টার বান্দরবন সেনা ক্যাম্পে ল্যান্ড করতেই সাব্বির নেমে পড়ে। সাব্বিরদের নামতে দেখে হাসি মুখে এগিয়ে আসে বান্দরবন এর জিওসি মেজর জেনারেল আহসান চৌধুরী। সাব্বির তার সাথে হ্যান্ডশেক করে নিজের টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। সবার সাথে কৌশল বিনিময় করে আহসান চৌধুরী সাব্বিরকে বলে, ক্যাপ্টেন, আমি তোমার সাথে একটু পর মিটিং করব, খুব আর্জেন্ট। আর তোমার টিমকে ক্যাম্পে বিশ্রাম নিতে বলো। সাব্বিরও টিম নিয়ে ভেতরে চলে যায়। এমন সময় আবির বলে ওঠে, স্যার, আমার মনে হচ্ছে এখানে কিছু গন্ডগোল আছে। কিরকম? মনে হচ্ছে বড় কোনো অপারেশন হবে। আশেপাশে সেনা সদস্যগুলো খুব ভয় পেয়ে আছে বলেই মনে হলো। তারা সবাই জুনিয়র আবির, ভয় পাওয়াটা স্বাভাবিক। নেহা, তুমি তোমার কাজে লেগে পড়ো, চারিদিকে আমাদের নেটওয়ার্ক বিছিয়ে দাও। আর হ্যাঁ, তুমি এখান থেকে কন্ট্রোল করবে, বাহিরে বের হওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে স্যার। নেহা ওর সাথে করে আনা ল্যাপটপ নিয়ে টেবিলের উপর বসে পড়ে। টেবিলে আগে থেকে থাকা কম্পিউটারে নিজের ল্যাপটপ কানেক্ট করে কাজ শুরু করে দেয়। সাব্বির তাকায় আবির দিকে। আবির ততক্ষণে ব্যাগ থেকে ড্রোন বের করে সেটিং শুরু করে দিয়েছে। আর আশিক নিজের ব্যাগ থেকে দুটো স্নেপার রিভলভার বের করে জোড়া লাগাতে ব্যস্ত। পাশাপাশি মাহিন নিজের ব্যাগ থেকে গ্রেনেড বের করে শুয়ে শুয়ে সাজিয়ে নিচ্ছে। আর রাহেন সে ঘরে প্রবেশ করার পরপরই ঘুমিয়ে গিয়েছে, কেননা তার কাজটাই হলো রাতে। ছেলেটা দিনে ঘুমায় আর রাতে শত্রু ধ্বংসের নকশা তৈরি করে। সাব্বির নিজের চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হতে দেখতে পাই কিছু নবীন সেনা দাঁড়িয়ে আছে। সাব্বির এগিয়ে যায় তাদের দিকে। মিনিটখানেক কথা বলে সরাসরি চলে যায় জিওসি আহসান চৌধুরীর অফিসের দিকে। আহসান চৌধুরী সাব্বিরের অপেক্ষাতেই ছিল। তিনি সাব্বিরকে আসতে দেখে চেয়ারে বসতে বলেন। দুজনে নীরব। এমন সময় সাব্বির চাপা স্বরে বলে, স্যার, ক্যান্টনমেন্টের অবস্থা তো ভালো না, এত কিছু হয়ে গিয়েছে। হ্যাঁ ক্যাপ্টেন, গতকাল রাতে ক্যাম্পের ওপর জঙ্গি গোষ্ঠী হামলা করেছিল। কোনো হাতাহাত না হলেও 10টা রিভলভার তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে। আর বর্তমান পরিস্থিতি তো জানোই। এ সময় জঙ্গি গোষ্ঠীর খবর দেশবাসী জানলে আতঙ্ক ছড়িয়ে পড়বে, তাই তোমাকে এখানে আনা। আমাদের তো আরও সেনা প্রয়োজন। এখানে মাত্র 30 জন সৈন্য, সবাই নতুন। আরে সেনা আসে যারা বান্দরবানের আরও ক্যাম্পে দাঁড়িয়ে, ওগুলো আরও রিস্ক পয়েন্ট হওয়ার এখান থেকে সেনা পাঠিয়েছে, কারণ ফলস্বরূপ ওখানে ওরা আক্রমণ করে। বুঝতে পেরেছি স্যার, আপনি একটা কাজ করুন, ঢাকা থেকে সেনা নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি চাই সবচেয়ে বিধ্বংসী ভাবে মিশন চালাতে, শত্রু শিকড় উকড়ে ফেলবো। ঠিক আছে, আমি এক্ষুনি 100 সেনা আর অত্যাধুনিক রিভলভার নিয়ে আসার ব্যবস্থা করছি। তাহলে আমি উঠি। 1 ঘন্টার মধ্যে আশা করি সেনা আসা শুরু করবে। আমি ব্যবস্থা করেছি ক্যাপ্টেন, তুমি তোমার কাজ শুরু করো। সাব্বির আহসান চৌধুরীর সাথে কথা বলা শেষ করে এগিয়ে যায় নিজেদের ঘরের দিকে। ততক্ষণে আবির তার ড্রোন আকাশে উড়িয়ে দিয়েছে আর আশিক তার স্নাইপার নিয়ে উঠে গিয়েছে ক্যাম্পের টাওয়ারের উপর। রাহান তখন ঘুমে আর মাইন নতুন বোম আবিষ্কারে ব্যস্ত। সাব্বির গিয়ে বসে নেহার পাশে। নেহা বেশ উচ্ছ্বাসিতভাবে বলে, স্যার, আবিরের ড্রোন বেশ ভালো কাজ করছে। এই দেখুন, মনিটরে কি সুন্দর সব দেখা যাচ্ছে। সাব্বির মনিটরের দিকে তাকিয়ে দেখে একটা বিশাল বড় গোডাউন। মেন গেটের সামনে বড় বড় করে লেখা জুন ফ্যাক্টরি। সাব্বির মনে মনে হাসে আর বলে, জোন ফ্যাক্টরি ব্যানারে ভেতরে ভেতরে অস্ত্র চোরাচালান আর স্টক গোডাউন এটা। ততক্ষণে মাহিন এসে দাঁড়িয়েছে সাব্বিরের পাশে। তীক্ষ্ণ চোখে গোডাউনের গেট দেখে বলে, স্যার, এই গেটটা লোহার, মনে হচ্ছে বেশ হার্ড। এটা উড়াতে হলে টাইম বোমই লাগবে। তাহলে তো রেডি করো। আর হ্যাঁ, স্মোক বোম রেডি রাখো।
ওকে স্যার। মাহিন ওর কাছে লেগে পড়ে। এমন সময় নেহা বলে ওঠে, গোডাউনের আশেপাশে কিছু লোক ঘুরঘুর করছে, আর তাদের মাঝে ছোট্ট একটা বাচ্চাও আছে দেখছি। ওটা ওদের গোলাম নেহা, পিচ্ছি গোলাম। ড্রোনে যা দেখছি স্যার, তাতে মনে হচ্ছে ক্যাম্প থেকে ওদের গোডাউন উঁচুতে, ওরা সহজেই উপর থেকে আক্রমণ করতে পারে। সেই হিসাবে আশিক যে টাওয়ারে উঠেছে তা ওদের লেভেলের, খুব ইজিলি আশিক টার্গেট হিট করতে পারবে। সাব্বির খুশি হয় শুনে। নিজের ব্লুটুথ ইয়ারফোনে বলে ওঠে, স্যারও শোনো শোনো সাত। আবির শুনতে পাচ্ছ? জি স্যার, বলুন। ড্রোনটা আরও উঁচুতে উঠিয়ে পর্যবেক্ষণ করতে থাকো, এখনও খুব সাবধানে। ওকে স্যার। আশিক শুনতে পাচ্ছ? জি স্যার। টাওয়ার থেকে সত্যি দেখতে পাচ্ছ? আশিক মিটিমিটি হেসে বলে, স্যার সবগুলো আমার স্নাইপারের নলের ডগায়, বলবেন আর হেড শুরু করে দেব। হ্যাঁ হ্যাঁ, না না, এখন আশিক ওয়েট, রাতের অপেক্ষা করো। ওকে স্যার। সাব্বির নেহার দিকে তাকিয়ে বলে, নেহা আমাদের তাহলে সব ঠিকঠাক। তুমি কন্ট্রোল রুমে থাকবে, সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করবে। আশপাশ দরজা বন্ধ থাকবে, আমরা ব্যতীত দরজা খুলবে না। ওকে স্যার। সাব্বির আবারও বের হয়। উদ্দেশ্য আহসান চৌধুরীর সাথে কথা বলা। সে শুনেছে পাশেই বিডিআর চেকপোস্ট রয়েছে। আহসান চৌধুরী নিজের অফিসে বসে কাজ করছিলেন। এমন সময় সাব্বিরকে দেখে তিনি হাসি মুখে বলেন, এসো সাব্বির, তোমার কথাই ভাবছিলাম। আর কিছুক্ষণ পর সেনারা হেলিকপ্টারে চলে আসবে। ভালো খবর। আর একটা কথা, আমি খোঁজ নিয়েছি, পাশেই বিজিবির বান্দরবন রিজিয়ন এর 12 নং চেকপোস্ট আছে। হ্যাঁ, তারাও আমাদের সাহায্য করেছে, তবে ফলাফল শূন্য। আমি চেকপোস্টের সেক্টর প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফারুক হোসেন স্যারের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, বলতে পারো। জিপ আসে ক্যাম্পে, কিছু সেনা নিয়ে সেখানে চলে যাও। ধন্যবাদ স্যার। বিজিবি চেকপোস্টের সেক্টর প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফারুক হোসেনের সামনে বসে আছে সাব্বির। ফারুক হোসেন চায়ের কাপে ছোট ছোট চুমুক দিয়ে মুখ খোলেন। ক্যাপ্টেন, আমি তোমার নামে শুনেছি সব। এখানেই তোমার ফার্স্ট ফিল্ড অপারেশন। সাব্বির তাকে বাকি কথা বলতে না দিয়ে বলে, স্যার ওসব আপাতত থাক। আমি বলতে চাচ্ছি, আপনার মতো একজন কমান্ডার থাকতেও কিভাবে এখানে চোরা কারবার হচ্ছে? আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে? আমরা বারবার তাদের ডেরায় অপারেশন চালিয়েছি, কিন্তু সফল হয়নি। কোনো না কোনোভাবে তারা সব খবর জেনে পালিয়ে যেত, নয়তো আক্রমণ করত। হেডকোয়ার্টার থেকেও শক্ত কোনো অপারেশনের অনুমতি পাইনি। তাহলে অনুমতি না নিয়ে বিধ্বংসী অপারেশন চালাতেন? তোমার বাবাও করেছিল এটা, ফলস্বরূপ তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অসর নিতে হয়েছে। বাবা স্যার আমাকে সাহায্য করুন, আপনি যা জানেন সব বলুন আমাকে। ফারুক হোসেন আশপাশ ভালো করে দেখে ফিস ফিস করে বলে, ঘরের শত্রু চেনা মুশকিল ক্যাপ্টেন। বাহিনী থেকেই খবর লিক হতো, আর আজ রাতে বড় চালান আসবে। তাহলে তো এটাই সুযোগ। হ্যাঁ, আমি চেকপোস্ট চেকিং বসাবো, তুমি এর মাঝেই আক্রমণ করে ফেলো। যা সাহায্য লাগে আমি করব। হেডকোয়ার্টার জানবে না, গোপন থাকবে। ওকে স্যার, আসছি। সাব্বির বেরিয়ে ফিরে আসে সেনা ক্যাম্পে। খাওয়া দাওয়া শেষ করে সাব্বির চেয়ারে বসে। কিছুক্ষণ পরপরই হেলিকপ্টার ল্যান্ড করেছে, আবার চলে যাচ্ছে। সাব্বির উঠে বসে ব্লুটুথ ফোনে বলছে, আশিক। জি স্যার। অপারেশনের জন্য রেডি হও, সময় রাত 2টা। রাত 2:03। গাঢ় অন্ধকার। পাড়ের ঢালে সামনে দাঁড়িয়ে সিগারেটের লম্বা টান দিয়ে আকাশে ধোঁয়া ছাড়ছে ইকবাল। গোডাউন বেশ গরম। লম্বা চালান এসেছে 10টি। একে 5টা লাইট আরপিজি, কিছু C4 বিস্ফোরক। লোকজন মাল নামাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ পাহাড়ে। এমন সময় ইকবালের ডান হাত তুহিন এসে দাঁড়ায়। চারপাশে খানিকক্ষণ তাকিয়ে বলে, ভাই, সিগন্যাল একটু ঝামেলা করতেছে। ওদের লোকেরা বলতেছে বর্ডার গার্ডের কেউ নাকি নড়াচড়া করতেছে নিচে। পরিস্থিতি তেমন ভালো না। কমান্ডার ফারুককে তো চেনোই। তুহিনের কথা শুনে ইকবাল বেশ রাগী কণ্ঠে বলে, এই কমান্ডার ফারুকের বেশ তেল হয়েছে। গতকালকের মতো বিজিবি ক্যাম্পেও একটা হামলা চালাইতে হইব। বর্ডারে কিছু আসলেই সেনা পুলিশ ধরে। হুদাই ভয় পাস না, চিনিস নামা আগে। আর হেডকোয়ার্টারে বলে দিস লোক লাগবে, আক্রমণ করব। ভাই, মাল সব নামতেছে। ওই ট্র্যাকটা ছাড়লে আমরা চলে যাব। রাতে কিন্তু পেট ফুল করে খাওয়াইতে হবে লাল পানে। ইকবাল হো হো করে হাসতে হাসতে বলে, ওটার বলতে যা কাজ কর। 2:10। হঠাৎ কিছু
টের পেয়ে 15 বছরের একটা পিচ্ছি পাহাড়ের উপর দাঁড়িয়ে হঠাৎ নিঃশব্দ করে দৌড়ে দাঁড়ায় ইকবালের সামনে। তারপর চাপা স্বরে বলে, ভাই, ছবির ভেতরে কেমন অদ্ভুত ছায়া দেখলাম। মানুষ হলেও একটু শব্দ নাই, কিন্তু শব্দ পাইলাম না। ভাই, তাড়াতাড়ি কিছু করেন। ইকবাল বিরক্তি নিয়ে বলে, চুপ থাকতো। তুই ভুল দেখছস হয়তো। মানুষ হইলে শুকনা পাতার শব্দ হইব না, আর ছায়া ওটা তোরই হইব হয়তো। তোর সব পেঁচাল বাদ দে, অস্ত্র ঠিক মতো উঠাইয়া ফেল। মাথা খাস না তো আমার। ইকবালের কথা বলার মাঝেই বুম বিকট শব্দে গোডাউনের মূল গেট উড়ে যায়। মুহূর্তেই আবারও বিকট শব্দে মুহূর্তে ধোঁয়াগুলো পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। মুহূর্তে গর্জন করে ওঠে আশিকের স্নাইপারের রিভলভার। ভাইরা গো, গেট গেছে। তুহিনের কথায় ভয় পায় ইকবাল। হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে ভর্ত কণ্ঠে বলে, এরা কারা? বিজিবি নাকি? না ভাই, বিজিবি এত নিঃশব্দ আক্রমণ করতে পারবে? বিজিবিতে লোক আছে না? আমগো ওরা খবর দিত। এরা সেনা লোক, স্পেশাল ফোর্স লাগাইতেছে। বিকালে হেলিকপ্টারে এরাই হয়তো আইছিল ক্যাম্পে। আপনারে কতবার কইলাম ভাই, ক্যাম্পে হামলা কইরেন না, শোনেননি। এবার পালান ভাই, পালান, নয়তো জীবিত রাখবে না সেনা আমগো। কথাটা বলে তুহিন পালাতে যাবে, অমনি একটা গুলি এসে লাগে তুহিনের মাথায়। ধূপ করে মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় তুহিনের দেহ। ওপাশ থেকে আসিফের কানে ভেসে আসে নেহার কণ্ঠস্বর, গ্রেট, একদম হেডশট। আসিফ মুচকি হেসে বলে, পাশের তাকেও গুলি করব? নো, সেই তো এই ঘাটির নেতা, ওকে জীবিত চাই। তার হাঁটুতে গুলি করো আর পিচ্চিটাকে ছেড়ে দাও। ইকবাল ভয়ত চোখে চারপাশ দেখে দৌড়াতে উদ্যত হবে, অমনি আশিকে স্নাইপার গর্জন করে ওঠে। নিখুঁত নিশানা ইকবালের ডান পায়ের হাঁটু এফর ওফর করে দিয়ে যায়। মুখ থুবড়ে পড়ে যায় ইকবাল। ততক্ষণে সাবিরের লেজার বিমও গর্জন করে উঠেছে। পুরো গোডাউনের পরপর 3 বার ঘুরিয়ে মুচকি মুচকি হাসি, কারণ পোড়া লাশের গন্ধ। কয়েক মিনিটের ব্যবধানে 30+ লাশের স্তূপ হয়ে গিয়েছে। সাবির আড়াল থেকে বের হয়ে এসে দাঁড়ায় ইকবালের সামনে। পেছন পেছন এসে দাঁড়ায় মাহিন আর রায়হান। ইকবাল কারোর আগমন বুঝতে পেরে আর্তনাদ করে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। সাব্বির কোনো কথা না বলেই নিজেই সমস্ত শক্তি দিয়ে ইকবালের গুলিবিদ্ধ পায়ে লাথি মেরে গর্জন করে বলে, তোকে মারতে চাইলে অনেক আগে মেরে দিতাম। মাহিন, একে চেক করে কিছু পেলে নিজের হেফাজতে নিয়ে নাও, তারপর ক্যাম্পে নিয়ে যাও। নেহা, শুনতে পাচ্ছ? জি স্যার। দ্রুত আহসান স্যারকে ইনফর্ম করো, মিশন কমপ্লিট। ফার্স্ট তারা 50 জন সৈন্য পাঠিয়ে দেয়। আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি স্যার। সেনারা পাহাড়ে উঠছে, আর 1 মিনিট লাগবে তাদের আপনার কাছে পৌঁছে যেতে। ওকে। কথা শেষ করতে না করতেই একদল সেনা এসে সাব্বিরকে স্যালুট করে। সাব্বির পাল্টা তাদের স্যালুট করে বলে, এসো আমার সাথে। আর গোডাউনে নিজের লুট হওয়া অস্ত্র পেলে নিয়ে যাও, আমরা গোডাউন আর রাখবো না। কথাটা বলে সাব্বির মাহিনের দিকে তাকায়। মাহিন মুচকি হেসে বলে, স্যার, এক বোমে পুরো গোডাউন উড়িয়ে দিব। আপনি দ্রুত ভেতরটা সার্চ করুন, কিছু পান কিনে দেখুন। আমি বোম ফিট করছি। যেই বলা সেই কাজ। সাব্বির সহ বাকি সৈন্যরা পুরো গোডাউন চষে বেরিয়ে লুট হওয়া অস্ত্র সহ চোরাচালান করা অস্ত্র বোমাগুলো উদ্ধার করে ট্রাকসহ ক্যাম্পে নিয়ে চলে যায়। সাব্বির আরও বেশ কয়েকবার গোডাউনের ভেতর চক্কর দিয়ে মাহিনকে ডাকেন। মাহিন, তোমার কাজ হলো? জি স্যার, গোডাউনের মাঝে তেলের যোগান ছিল, ওর মাঝে বোম ফিট করে দিয়েছে। এক বোম, একটা ব্লাস্ট, আর গোডাউন খতম। চলো বের হই। সাব্বির আর মাহিন দ্রুত ক্যাম্পে ফেরার মিনিট খানেক পরপরই বিকট শব্দে পাহাড় কেঁপে ওঠে। উড়ে যায় পুরো গোডাউন। দিনের আলো ফুটছে। সাব্বির বসে আছে চেয়ারের পাশেই। আবির, মাহিন, আশিক আর নেহা দাঁড়িয়ে। রায়হান বরাবরের মতোই ঘুমিয়ে। এমন সময় বান্দরবান রিজিয়ন এর 12 নম্বর চেকপোস্ট প্রধান ফারুক হোসেনের আগমনে নড়ছে বসে সাব্বির। খানিকটা হাসি মুখে তাকে নিজের পাশে বসে বলে, আপনার কথা ভাবছিলাম স্যার। ফারুক হোসেন নম্র কণ্ঠে বলেন, তাই কিছু বলবে? বলার তো অনেক কিছুই আছে স্যার, তবে এটুকু শুনুন, অস্ত্রের চোরাচালানের মূল হোতা ইকবালকে জীবিত ধরেছে। আপনি কি তার সাথে কথা বলবেন? সাব্বিরের মুখ থেকে ইকবাল নামটা শুনে যেন ফারুক হোসেন চুপসে যান। কিছু একটা ভাবতে ভাবতে বলেন, ইকবাল? সাব্বির মুচকি হেসে বলে, হ্যাঁ স্যার, ইকবাল। এই ইকবাল কে জানেন?
আপনার ক্যাম্পেরই লোকাল বাবুর্চি। গতকাল আপনার সাথে দেখা করার সময় ওর হাতেরই চা খেয়েছিলাম। বেচারাকে দেখে আমি অনেক অবাক হয়েছিলাম। বেইমানকে কি করলি? উল্টো করে ঝুলিয়ে রেখেছি। অপারেশন হয়েছে হাঁটুতে, কিন্তু তথ্যের জন্য ওকে জীবিত রেখেছি। আমি আপনাকে মেল করে দেব কোন কোন বিজিবির কর্মকর্তা ওকে সাহায্য করেছে এইসব অবৈধ কাজে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন। যে কাজ আমরা 1 বছরও পারিনি, তুমি একদিনেই তা সফলভাবে করে ফেলেছো। আপনাদের ঘরেই ছিল শত্রু, তাই সফল হননি। আশা করি ঘরের শত্রুকে চিনবেন। ধন্যবাদ তোমাকে ক্যাপ্টেন, মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আজ আসছি। ফারুক হোসেন চলে যেতে সাব্বির বলে ওঠে, স্যার, গত রাতে এই রায়হান কিন্তু ধরা পড়েই গিয়েছিল। ধরা তো আর পড়েনি, তাই ওটা বাদ দাও। পরবর্তীতে রায়হানকে আরও ট্রেনিং দিতে হবে। ক্যাম্পের চারপাশে কিছু সময় নজরদারি করে সব গুছিয়ে নাও, ঢাকা ফিরবো। সাব্বিরের কথা শুনে নেয়া কিছুটা মনমরা হয়ে বলে, স্যার, বলছিলাম কি 2 দিন থেকে গেলে হয় না? মাত্রই তো 2 দিন হলো আসলাম, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমরা মিশনে ছিলাম নেহা, মিশন শেষ। নিজেদের ডিভিশনে ফেরাই বাধ্যতামূলক। ঘরে গিয়ে সব ঠিকঠাক করে নাও, একটু পরে হেলিকপ্টার আসবে। নেহারা চলে যায়। আহসান চৌধুরী এগিয়ে আসেন, সাব্বির পাশে বসতে বসতে বলেন, সাব্বির তাহলে আজই ফিরে যাচ্ছ? জি স্যার, মিশন কমপ্লিট। আর থেকে কি হবে? ইকবালকে কি করবে? হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, সাথে করে নিয়ে যেতে হবে, অনেক তথ্য পাওয়া যাবে। ওকে তাহলে নিয়ে যাও। তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, সাহসিকতার সাথে মিশন কমপ্লিট করে নিজের প্রখর মেধা আর দক্ষতার প্রমাণ দিয়েছো। এটা আমার দায়িত্ব স্যার। ওদের কথা বলার মাঝেই হেলিকপ্টার এসে পৌঁছায়। ততক্ষণে সাব্বিরের টিম সব কিছু গুছিয়ে এনেছে। বেচারা রাহেন ঘুমে দুলছে, সেই সাথে আবির আর মাহিন ইকবালকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সাব্বির ওদের হেলিকপ্টারে ওঠার ইশারা করে। আহসান চৌধুরীর সাথে হ্যান্ডশেক করে বলে, চলি স্যার, দেখা হবে। এসো ক্যাপ্টেন। সাব্বির হেলিকপ্টারে উঠতেই টেক অফ করে পাইলট। সাব্বির আর চোখে ইকবালকে দেখে বলে, আবির সালাকে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেবো? দিলে ভালোই হতো, বাড়তি বোঝা টানতে হতো না স্যার। আশিক আবিরের কথা শুনে হাসতে হাসতে বলে, আর এটা করলে হেডকোয়ার্টার থেকে বহিষ্কারের নোটিশ হাতে অন্তল সময় লাগতো না। হেলিকপ্টার ঢাকা ক্যান্টনমেন্টে ল্যান্ড করতেই সাব্বির নেমে আসে। সাব্বিরকে নামতে দেখে এগিয়ে আসে জিওসি কামরুল সাহেব। সাব্বির তাকে দেখেই স্যালুট করে। একটু পর একে একে সাব্বিরের টিম নেমে আসে। কিছু সৈন্য এসে নিয়ে যায় ইন্টেলিজেন্স সেলে। সাব্বির নিহাদের বিশ্রাম নিতে বলে কামরুল সাহেবের দিকে তাকায়। সাবাস ক্যাপ্টেন সাব্বির, তুমি তোমার ফার্স্ট ফিল্ড অপারেশন সফলভাবে কমপ্লিট করেছো। তোমার এই অসামান্য কৃতিত্বের জন্য সেনাপ্রধান দেখা করবেন। কখন স্যার? আজই এসো আমার সাথে। সাব্বির কামরুল সাহেবের সাথে প্রবেশ করে সেনার প্রধান ওয়াকার রুমে। সাব্বির দ্রুত স্যালুট করে। ওয়াকার মুচকি হেসে বলে, অভিনন্দন ক্যাপ্টেন সাব্বির, তোমার সাহসিকতায় আমরা গর্বিত। আশা করি তুমি এমন মিশন চালিয়ে যাবে। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো স্যার। স্যার, জীবিত লোকটাকে কি করব? ক্যাপ্টেন সাব্বির, তোমাকে ফুল পাওয়ার দেওয়া হচ্ছে। তুমি এই মুহূর্তে জীবিত বন্দীকে জিজ্ঞাসাবাদ করে রিপোর্ট জানাও। পর পেছনের লিডারকে আমরা চাই। ওকে স্যার। সাব্বির স্যালুট করে বেরিয়ে সোজা চলে যায় ইন্টেলিজেন্স সেলে। ততক্ষণে আবির আশিক চলে এসেছে। সাব্বির মুচকি হাসে আর ইকবালের চুলের মুঠি চেপে ধরে বলে, তোর খুব সাহস, তাই না? একদম সেনা ক্যাম্পে আক্রমণ করিস, কিছু নবীন সৈন্যকে নরম পেয়ে গরম দেখানো। এখন আমাদের সাথে খেলবি, খেলনা রে খেল। কথাটা বলার পরপরই সাব্বির টেবিল থেকে লোহার পাইপ তুলে নিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে এলোপাতাড়ি পিটাতে শুরু করে ইকবালকে। সাব্বিরকে এমন ভয়ঙ্কর রেগে যেতে দেখে আবির আশিক দুজনেই ভয়ার্ত চেহারায় তাকিয়ে আছে। সাব্বির 20 মিনিট পিটিয়ে ইকবালের চামড়া তুলে ফেলেছে। অনেক জায়গা থেতলে গিয়েছে, হাতের পাইপ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সাব্বির থামে, হাতে প্লাস তুলে নিয়ে ইকবালের খুব কাছাকাছি এগিয়ে যায়। হুঙ্কার ছেড়ে বলে, বল তোদের লিডারকে, কোথা থেকে আসতো এইসব চোরাচালান? বল কোথায় পেতি এসব? সাব্বিরের ভয়ঙ্কর রূপ দেখে ইকবাল প্রস্রাব করে ফেলে। থরথর করে কাঁপতে কাঁপতে বলে, ভাইরে, আমার তো দালাল, আসল মাথা কাশেম বাঘা ভাই।
আমি তেমন কিছু জানি না, আমাকে মেরো না ভাই। সাব্বির মুচকি এসে প্লাস্টার দিয়ে ইকবালের দাঁত চেপে ধরে বলে, সবই চিনিস, শুধু বলছিস না। দ্রুত বল, কোথা থেকে আসতো চালান? বান্দরবন চেকপোস্টে এসব চোরাচালান হতো না? বাহির থেকে আসতো। বল, কোথা থেকে আসতো? কথা বলার সাথে সাথে সাব্বির টেনে হিসে তুলে ফেলে ইকবালের দাঁত। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। সাব্বির আরও ভয়াবহ হয়ে ওঠে। ইকবাল এবার আর চুপ করে থাকে না, আধো আধো কণ্ঠে বলে, এই অস্ত্র চালান কাশেম বাঘার মধ্য রুট দিয়ে আসে ভাই। কুমিল্লার খোসকা গোডাউন হয়ে বান্দরবান সীমান্তে পৌঁছায়। আমি তা রিসিভ করে জঙ্গলে লুকিয়ে রাখতাম, পরে সারা দেশে খুচরা বিক্রি করতাম। সাব্বির হাতে নতুন লোহার পাপ তুলে নিয়ে বলে, তুই কি জানিস সেই গোডাউনের প্রধান দায়িত্বে কে আছে? ওখানকার লিডারকে? ইকবাল একবার সাব্বিরের ডান হাত দেখে লোহার পাইপ, আরেকবার বাম হাতে দেখে প্লাক্স। ভয়ে ঢোক গিলতে গিলতে বলে, কাশেম বাঘার ডানহাত মাঝার মোল্লা ওই গোডাউন সামলায়। আমি মাঝার মোল্লার নির্দেশে কাজ করতাম। তোদের এই কারবারে কি শুধু দেশি লোক জড়িত, নাকি বহিরাগত কেউ আছে? এটা আমি জানি না ভাই, আমাকে আর মেরো না। এগিয়ে আসে আবির। সাব্বিরকে ভয়ে ভয়ে বলে, স্যার ছেড়ে দিন, আমরা যা জানার জেনে গেছি, বাকিটা আমাদের গোয়েন্দা সংস্থা দেবে। এখন ওর ট্রিটমেন্ট দরকার। সাব্বির চেয়ে দেখে আসলেই ইকবালের পুরো শরীর থেকে রক্ত পড়ছে। হাত থেকে পাইপ আর প্লাস ফেলে দিয়ে বলে, ঠিক আছে, হসপিটালে নিয়ে যাও। আসিক, এসো আমার সাথে। বেরিয়ে যায় সাব্বির আর আশিক। আবির কিছুটা রাগী কণ্ঠে ইকবালকে ধমক দিয়ে বলে, শালা বললি তো বললি, এত মায়েরও খাইলি। স্যারকে তো চিনিস না, আজ না আটকালে তোর কি হতো আল্লাহ ভালো জানে। চল হসপিটালে। নিজের অফিসে চেয়ারে বসে সাব্বির আর নেহা আশিকের দিকে তাকায়। নেহা ল্যাপটপ হাতে বসে আছে, আশিক চুপচাপ মাথা নিচু করে বসে আছে। নেহা, তোমার কাজ কি বুঝতে পেরেছো? জি স্যার, মাঝার মোল্লার সব ডিটেলস বের করে দেওয়া আর তাদের গোডাউন কোথায় তার সম্পূর্ণ লোকেশন ট্র্যাক করে দেওয়া। হ্যাঁ, আমাদের কুমিল্লা খোকসা বাজারের সব সোর্সকে খবর দিতে বলো। রাতের মধ্যে সব জানতে চাই আমি। ওকে স্যার, আমি তবে আমার অফিসে যাই। এসো। নেহা চলে যেতে সাব্বির আশিককে বলে, আসিক, তুমি যাও, দুদিন পরিবারের সাথে কাটতে আসো। আরেকটি মিশনে যেতে হবে। ওকে স্যার। আশিক চলে যায়। সাব্বির চোখটা বন্ধ করে ফেলে। শরীরটা ভীষণ ক্লান্ত। এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন। নরসিংদীর এক পুরনো মিল ফ্যাক্টরি, ছোট্ট একটা কক্ষ, টিপ টিপ করে জলে 25 ওয়াটের বাল্ব, ঘর জুড়ে সিগারেটের ধোঁয়া। ছোট একটা চেয়ারে জ্বলন্ত সিগারেট ঠোঁটে মাঝখানে নিয়ে বসে আছে কাশেম বাঘা। এমন সময় সেখানে প্রবেশ করে কাশেম বাঘার বাম হাত সামাদ। কাশেম বাঘা সিগারেটের লম্বা টান দিয়ে সামাদের দিকে ফিরতে সামাদ ভয়ে ভয়ে বলে, ভাই, কাল রাতে বান্দরবনের চালান শেষ। ফোর্সে হামলা করেছিল কাউকে, তুহিনকে হেডশুট করেছে। সেই সাথে আরও যত লোক ছিল সবাই দুটুকরো লাশ পাওয়া গিয়েছে। কাশেম বাঘা চোখ ছোট করে কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, কে করেছে? বিজিপি? না ভাই, বিজিবির কোনো মুভমেন্টই ছিল না। সেখানে লোক আসে না আমাদের। তাছাড়া কারখানার সিসিটিভি অফ করে ঢুকেছে, মনে হয় সেনাবাহিনীর কেউ, কিন্তু ইউনিট ট্রেস হচ্ছে না। কাশেম বাঘা সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, যদি সেনা হয়েও থাকে তাহলে অনুমতি ছাড়া গেছে, মানে কেউ নিয়ম ভেঙে ফেলেছে। সামাদ বেশ কিছুক্ষণ কি একটা ভেবে চিন্তিত গলায় বলে, আমাদের লোক বলেছে ভাই, এক তরুণ অফিসার বিজিবি ক্যাম্পে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল ফারুক হোসেনের সাথে কথা বলেছে। আরও বড় খবর ভাই, ক্যাম্পে বিকেলে বহুবার হেলিকপ্টার ল্যান্ড করেছিল, মনে হচ্ছে সেনা এসেছিল। সেই সাথে স্নাইপারের রিভলভার দিয়ে শ্যুট করা হলেও একটাও মিস হয়নি। এটা নিশ্চিত আর্মি কোনো ইন্টেলিজেন্ট টিমের কাজ। কাশেম বাঘা ঠোঁট বাঁকা করে হাসতে হাসতে বলে, মনে হচ্ছে কেউ নতুন এসেছে। আগুন আছে ওর শরীরে। ঠিক আছে, আগুন পুড়ে গেলে সে জানবে কে আসল রাজা। আমাদের অস্ত্র আর ইকবালের কি হলো? পিচ্ছি গেলাম পালিয়ে এসে জানিয়েছে ইকবালকে মারেনি, তুলে নিয়ে গিয়েছে। গোডাউন পুরো ধ্বংস করে ফেলে আর অস্ত্র সব ক্যাম্পে। আমার মনে হয় ভাই, ওই শালা ইকবাল ক্যাম্পে আক্রমণ না করলে এমন হতো না। কাশেম বাঘা ঠোঁট থেকে সিগারেট ফেলে দিয়ে নতুন করে সিগারেট জ্বালিয়ে ছোট্ট করে টানতে টানতে বলে, লোক পাঠাও সামাদ। সেই অফিসারটা কে? কি তার পরিচয়? নাম ঠিকানা বের করো। হেডকোয়ার্টারে আমাদের তথ্য ফাঁস হওয়ার আগেই আমি ওই শয়তানের ফ্যামিলির ঠিকানা চাই। ওকে বস, এখন আমাদের কুমিল্লা দিয়ে চালান না পাঠালেই ভালো।
গর্জন করে ওঠে কাশেম বাঘা, হুঙ্কার দিয়ে বলে, সে যদি সাহস দেখায় আমি তাকে ছায়ায় শুয়ে রাখবো সামাদ। ওর কোচি অফিসারের ভয়ে আমি চালান বন্ধ করব না। আরেকটা চালান যাবে কুমিল্লা দিয়ে, মাজার মোল্লাকে বলে দেবে এবার যেন এক কণা ভারতও না হারায়। যদি হারিয়ে যায় আমি নিজে গিয়ে মাজারের গলা কেটে নিব। সামাদ কাশেম বাগার হুমকিতে ভয় পেয়ে যায়। দ্রুত সেখান থেকে বেরিয়ে কাজে লেগে পড়ে। এদিকে চেয়ারে নিজের ক্লান্ত শরীর এগিয়ে দেওয়ার পর কখন যে ঘুমিয়ে গিয়েছিল সাব্বির নিজেও জানে না। গভীর ঘুমের মাঝে কারোর কথা বলার শব্দে ধীরে ধীরে চোখ মেলে তাকায় সাব্বির। দেখে নেহা আর রায়হান বসে আছে। সাব্বির সোজা হয়ে বসে বাম হাত দিয়ে নিজের মুখ আর চোখে একটা ডলা দিয়ে বলে, সরি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা কখন এসেছো? অনেক আগে এসেছি স্যার, এসে দেখি আপনি ঘুমে, তাই আর ডাকিনি। হ্যাঁ, শরীর একটু খারাপ। তা বলো নেহা, পেলে কিছু? শুধু পাইনি স্যার, একেবারে নারীর খবর বের করতে পেরেছি। তাই নাকি? ঝটপট বলে ফেলো। খোকসা কুমিল্লা বাজার থেকে 5 কিমি দূরে পুরানো আর পরিত্যক্ত একটা কন্টেইনার ইয়ার্ডে মাঝহাব মোল্লার ঘাঁটি। আর আর মজার ব্যাপার হলো স্যার, এই মাঝার মোল্লা র্যাবের সাবেক সদস্য। এই মাঝারের ডান হাত হলো মাকসুদ, সেই সাথে ওই এলাকার একজন চোরা কারবারির করা নেতা রাশেদ। এই আবার স্নাইপার সাথে র্যাবের সদস্যও ছিল। এখন এসব চোরা চালানোর সাথে জড়িত। এদের এমন কোনো অপকর্ম নেই যা করে না। তাহলে আমাদের পরবর্তী লক্ষ্য হলো কুমিল্লা খোকসা বাজার, তাই তো? জি স্যার। সাব্বির রায়হানের দিকে ফিরে তাকায়। রায়হান বড় বড় চোখ করে তাকিয়েছিল ওর দিকেই। রায়হান, তুমি এই মুহূর্তে চলে যাও খোকসা বাজারে। আর সেখানে গিয়ে কি করবে আশা করি বলে দিতে হবে না। রায়হান হাসতে হাসতে বলে, এতদিন বলে দিতে হয়নি স্যার, আশা করি এবারও বলতে হবে না। আমি এক্ষুনি সেখানে চলে যাচ্ছি। এসে রায়হান বেরিয়ে যায়। সাব্বির নেহার দিকে তাকিয়ে ইতস্তত ভঙ্গিতে বলে, নেহা, একটা কথা বলবো। জি স্যার, বলুন। আমার কার্ডটা একবার দেখো তো, ক্ষতটা শুকিয়ে গিয়েছে নাকি আরো কাঁচা হয়ে গিয়েছে? নেহা উঠে গিয়ে দ্রুত সতর্কভাবে সাব্বিরের ক্ষতটা দেখে বলে, স্যার, ক্ষতটা শুকিয়ে গিয়েছিল, তবে মনে হচ্ছে কিছুর আঘাতে আবার রক্ত বের হচ্ছে। নতুন ড্রেসিং প্রয়োজন। ওকে নেহা, তুমি তাহলে এসো, আমি সিএমএইচে ড্রেসিং করে আনি। নেহা বেরিয়ে যেতে সাব্বিরও বের হয়। সিএইচএম ডাক্তার আহমেদের চেম্বারে বেডে শুয়ে আছে সাব্বির। ডাক্তার আহমেদ খুব সাবধানে নতুন করে ড্রেসিং করে দিতে দিতে বলে, কতবার বললাম একটু সাবধানে থেকো, একটু শুকিয়ে যা। কথা তো কানেই তুল না। বলি বড় কোনো ইনফেকশন হয়ে গেলে আর্মিতে আর থাকতেই পারবে না। মিশনে গিয়ে এসবের কথা মাথায় থাকে না আঙ্কেল, আপনি শুধু শুধু চিন্তা করেন। ডাক্তার আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবার মতোই হয়েছিস। যাই হোক, ড্রেসিং হয়ে গিয়েছে। আমি জিওসিকে আদেশ দিব যেন তোকে ফিজিওর সাথে সাইকোলজিস্টের আন্ডারে ফাটিয়ে রিপোর্ট করায়। আচ্ছা কইরো, এখন আসি, বাসায় যেতে হবে। সাব্বির সিএমএইচ থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। এমন সময় আবিরকে দৌড়ে আসতে দেখে সাব্বির গাড়ির কাছ নামিয়ে তাকাই ওর দিকে। আবির সাব্বিরের পাশে এসে মিনিটখানেক দম নিয়ে বলে, স্যার, ইকবাল তো আর নেই। বেচারা আপনার মায়ের সহ্য করতে পারেনি। তাছাড়া অতিরিক্ত রক্ত পড়ে যাওয়াই শেষ। তাতে কি হয়েছে? আমরা আমাদের তথ্য পেয়ে গেছি। দেশের একটা শত্রু চলে গেলে কোনো সমস্যা হবার কথা নয়। তুমি যাও, ক্যাম্পে বিশ্রাম নাও, নতুন মিশনে বের হবো। ওকে স্যার। আবির চলে যায়। সাব্বিরও দ্রুত গাড়ি নিয়ে বাসায় আসতে দারুণ দরজা খুলে দেয়। সাব্বির গাড়ি পার্কিং করে নামতে দরজা খুলে বেরিয়ে আসেন নাজিয়া চৌধুরী। সাব্বির আম্মুকে দেখে মুচকি হেসে এগিয়ে যায়। নাজিয়া চৌধুরী ছেলেকে 3 দিন পর দেখে খুশিতে জড়িয়ে ধরে কপালে একের পর এক চুমু খেতে খেতে বলে, আমার বাপজান ফিরে আসছে, আমার মানিক। হয়েছে আম্মু, চলো ভেতরে যাই, ক্ষুধা পেয়েছে। নাজিয়া চৌধুরী ছেলেকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে ক্যান্টনমেন্টে নেহা, আবির আর মাহিন বসে আছে। 3 জনই নিশ্চুপ। এমন সময় নেহা বলে, আমাদের মিশন কুমিল্লাতে, তোরা প্রস্তুত হয়ে নে।
আবির খানিকটা অন্যমনস্ক ভঙ্গিতে বলে, থাম তো নেহা, খালি মিশন আর মিশন। আজকে আমি পুরো অবাক, বুঝলি? আমাদের ক্যাপ্টেন রাগলি এতটা ভয়ঙ্কর হয় ভাবতেই শরীর শিউরে উঠছে আমার। এটা হয়তো স্বাভাবিক। স্যারের বয়স মাত্র 25। এই বয়সে তিনি আমাদের ক্যাপ্টেন, একটা কোম্পানি কমান্ডারকে লিড দেন। অবশ্যই তার মধ্যে বিশেষ কিছু আছে বলেই তিনি সফল। তুই ঠিক বলছিস। আচ্ছা, আশিককে দেখছি না যে? আমিও তো রায়হানকে খুঁজে পাচ্ছি না। বেচারা আবার গেল কই? রায়হান কুমিল্লা চলে গিয়েছে। আর আশিক ওর বাসায় গিয়েছে 2 দিনের জন্য। চল আমরা নিজেদের কোয়ার্টারে ফিরে যাই, অনেক ঘুম পেয়েছে। ঠিক বলেছিস, গুড নাইট। কথাটা বলে যে যার কোয়ার্টারে চলে যায়। সাবির মায়ের হাতে রান্না ভরপেট খেয়ে সোফায় ওর বাবা সাইম চৌধুরীর পাশে বসে। স্যাম চৌধুরী মোবাইলটা রেখে গম্ভীর কণ্ঠে বলে, মিশনে গিয়েছিলে নাকি মানুষকে দু টুকরো করতে? মিশনে গিয়েছিলাম শত্রুকে ধ্বংস করতে। সে আমিও জানি, কিন্তু অতটা ভয়ঙ্কর হওয়া উচিত নয়। ভালো ক্যাপ্টেনের গুণ এমন নয়, সংযত হতে হবে। যুদ্ধের ময়দানে শত্রুকে করুণা করে আহত করে ফেলে রাখলে আমি তাকে ছেড়ে দিলেও সে পিছন থেকে ছুরি মারতে ভুলবে না। তাই যুদ্ধক্ষেত্রে আমি একটা নীতি অনুসরণ করি, হয় মারো নয়তো মরো। স্যাম চৌধুরী ছেলের এমন স্পষ্ট ভাষিতায় বেশ সন্তুষ্ট হন, তবে তার ছেলেকে বুঝতে না দিয়েই বলেন, ভালো। তা পোস্টিং হলো বুঝি ঢাকায়? না, এখনও ও বিষয়ে কথা হয়ে ওঠেনি। মিশনে কেবল প্রথম পর্যায়টা, আরেকটা মিশন আছে, তারপর হয়তো উঠবে। দেখবো কেমন তুমি মেজর জেনারেল হয়েও 30 বছরের আগেই। সাবির মুচকি হেসে বলে, এই তো বাবা, আমার চ্যালেঞ্জ করলে তুমি হয়তো জানো না, আমার কেউ চ্যালেঞ্জ করলে আমি তো সম্পূর্ণ করার জন্য উঠে পড়ে লাগি। এবারও আমি জিতবো, আর তারপরেই তোমার সামনে আসবো। স্যাম চৌধুরী মজা করে বলেন, তাহলে এতদিন বুঝে মেয়েদের মতো মুখে ঘোমটা দিয়ে চলবে? বাবার রসিকতায় হেসে ফেলে সাবির। স্যাম চৌধুরীও হাসেন। বাবা ছেলের হাসি দেখে কিচেনে দরজার আড়াল থেকে নাজিয়া চৌধুরীও হাসেন। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গিয়েছে। সাবির ফিরে যায় ক্যান্টনমেন্টে। সাবির আসার খবর পাওয়া মাত্রই ডেকে পাঠান সেনাপ্রধান ওয়াকার। মুখোমুখি বসে আছে সেনাপ্রধান ওয়াকার, পাশে জিওসি কামরুল সাহেব। জেনারেল ওয়াকার কিছুটা গম্ভীর মুখে বলেন, ক্যাপ্টেন সাব্বির, নিজের রাগকে কন্ট্রোল করতে শিখো। এভাবে পিটিয়ে কাউকে মেরে ফেলা উচিত নয় তোমার মতো অফিসারের। স্যার, সত্যি বের করতে হলে ভয়ঙ্কর হতে হবে। আর আমার যা জানার জেনে নিয়েছি। এ তো ওর বেঁচে থাকা বা না থাকার কথাই তো আসে না। সেনাপ্রধান জিওসি কামরুল সাহেবের দিকে তাকিয়ে বলেন, কামরুল সাহেব, ক্যাপ্টেনকে পরবর্তী মিশনের জন্য প্রস্তুত করুন। ক্যাপ্টেন, গতকাল রাতে কুমিল্লা খোকসা দিয়ে একটা চোরাচালান পার হয়ে গিয়েছে। সেখানে বাড়ি অস্ত্রসহ বেশ কিছু ভারী বোমা ছিল। পুলিশ আটকাতে পারেনি, ওদের হাত পা বেঁধে পালিয়ে গিয়েছে। তাহলে স্যার কবে যেতে হবে? আগামীকালই বেরিয়ে পড়ো। যত কিছু দরকার ক্যাপ্টেন দিবে, তুমি শুধু মিশন সম্পূর্ণ করে ফেলো। দোয়া করবেন স্যার, আসছি। সাব্বির ওয়াকারের রুম থেকে বের হয়ে ফোন করে রায়হানকে। 2-3 বার রিং হওয়ার পরও ফোন না ধরে সাব্বিরের রাগ ওঠে। চতুর্থবার ফোন করতে যাবে অমনি রায়হানের নাম্বার থেকে কল আসে। সাব্বির দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে রায়হানের সতর্ক কণ্ঠ ভেসে আসে, সরি স্যার, দেরিতে ফোন রিসিভ করার জন্য। সমস্যা নেই, গতকাল খোকসা দিয়ে চোরাচালান পার হয়েছে, অথচ আমায় বলেনি কেন রায়হান? স্যার, আমি সব দেখেও আপনাকে জানাইনি বা তাদের বাধা দিইনি। ওদের মেন গাটি খুঁজে পেতেই চুপ ছিলাম। আমি এখনও ওদের গাটির পাশেই একটা বাড়িতে আছি, সব নজর রাখছি। কেমন অবস্থা ওখানে? ভয়ঙ্কর স্যার, 30 জনের মতো পাহারাদার, সবার হাতে সাব মেশিন গান, সবগুলো বিদেশি। বলো কি রায়হান? সঠিক বলছি স্যার, মনে হচ্ছে আজকালই মিশন চালাতে হবে, নয়তো এরা বেরিয়ে যাবে দেশ থেকে। আসছি আমি, সাবধানে থেকো। আর নেহার সাথে সম্পূর্ণ যোগাযোগ রেখো। ফোনটা কেটে দিয়ে সাব্বির দৌড়ে যায় নিজের অফিস রুমে। আবির আশিক মাহিনকে রেডি হতে বলে নিজের M10 রিভলভারের 40 ম্যাগাজিন জুতোর মধ্যে ঢুকিয়ে নেয়, সাথে লেজার বিম পায়ের মোজার মধ্যে নিয়ে তাকায় নেহার দিকে আর বলে,
নেহা তুমি এখানেই থাকো, এখান থেকে সব নজরবন্দি করবে। আবির, তোমার ড্রোন কত দূর যেতে পারে? এখান থেকে রায়হানের লোকেশন যত দূর তার চেয়েও দ্বিগুণ যেতে পারে স্যার। তাহলে এক্ষুনি তুমি তা আকাশে উড়িয়ে দাও। নেহা কন্ট্রোল করবে। আর ল্যাপটপটা সঙ্গে নিও। আমার মনে হয় ওখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, যা হ্যাক করতে হবে। স্যার রেডি, চলুন বেরিয়ে পড়ি। তীর বেগে গাড়ি ছুটে চলেছে। মিটারে স্পিডের কাঁটা 90 ছুঁই ছুঁই। সাব্বির এক মনে গাড়ি চালাতে চালাতে বলে, আশিক, আজ তোমার আরেকটা পরীক্ষা। ভেতরে ঢুকবো আমি, আর ইশারা না করা পর্যন্ত গুলি করবে না। আবির, তুমিও ফিল্ডে থাকবে। মাহিনকে সব রকম সাহায্য করতে হবে তোমার। আমি প্রস্তুত স্যার। রাত 11টা। সিভিল গাড়িটা পূর্ণ কন্টেনার ঘাঁটি থেকে 10 মিলিমিটার দূরে রায়হানের বলা বাড়ির সামনে আসতেই রায়হান দরজা খুলে দেয়। সাব্বির দ্রুত বাসার ভেতরে ঢুকতেই রায়হান বলে ওঠে, স্যার, কাঠিটা বেশ কঠিন। সবগুলো লেগ যা বাড়ি অস্ত্র নিয়ে আসছে। সাব্বির হালকা হেসে বলে, তাতে কি, আমি তো আছি। দেখি, দেখাও তো ঘাটিটা। রায়হান সাদে নিয়ে গিয়ে দেখায় ঘাঁটিটা। মাঝারি আকারের একটা গুদাম ঘর। সাব্বির আশিকের দিকে তাকায়। দ্রুত আশিক ব্যাগ থেকে স্নেপার রিভলভার বের করে জোড়া লাগাতে শুরু করে। পাশে দাঁড়িয়ে আবির আর মাহিন সাহায্য করতে থাকে। ভেতরে ঢুকতে হলে স্যার খুব সহজ রাস্তা হলো ওদের সামনে ক্লোরোফর্ম মেশানো গ্যাস বুম ফেলতে হবে, সাথে মাহিনের তৈরি স্পেশাল স্মোক বোম। কতজন ভেতরে আছে বলে তো অনুমান করছো রায়হান? সামনে পাহারা দিচ্ছে 30 জন, আর ভিতরে ঢুকতে দেখছি 2 জনকে। সম্ভবত ওরাই নেতা গোছের লোক। তাহলে বাহিরের সবগুলোকে শুইয়ে দিয়ে দেই, মিশন আমাদের হাতের মুঠোয়। এমন সময় আবির চাপা উত্তেজিত কণ্ঠে বলে, স্যার, একটা ট্যাগ আসছে, জলদি আসুন। সাব্বির সাদের কিনারায় গিয়ে সামনে তাকায়। একটা কন্টেনারবাহী ট্রাক ভেতরে প্রবেশ করছে। সাব্বির মুচকি হাসে আর বলে, বাহ, নতুন চালান এসেছে। আর সেই দিনই আমরা আক্রমণ করব। আবির, ল্যাপটপ বের করে দ্রুত ক্যামেরাগুলো হ্যাক করে ফেলো। সাথে আশেপাশে নেটওয়ার্ক জ্যামিং করে দাও। বেশি গুলাগুলি করা যাবে না স্যার, আশেপাশে সিভিলিয়ানরা আছে। গুলাগুলি হলে ওরা আতঙ্কের মধ্যে পড়বে। ভয় নেই রায়ান, সাইলেন্সার লাগিয়ে গুলি করব। কোনো শব্দ হবে না, শুধু অ্যাকশন হবে। তাহলেই ভালো। স্যার, আমার কি কোনো কাজ আছে? স্নাইপার নিয়ে বসো গিয়ে আশিকের পাশে। সে একা একা কভার দিতে পারবে না। ওকে স্যার। সাব্বির ব্লুটুথ ফোন চালু করে বলে ওঠে, নেহা, জি স্যার। ড্রোন কি এখনো আকাশে আছে? জি স্যার, একদম আপনাদের ছাদের 40 ফিট উপরে আছে। গুড, নজর রাখতে থাকো। সাব্বির কলটা কেটে দিয়ে এগিয়ে যায় আবিরের দিকে। মাথায় একটা গাঁটটা মেরে বলে, নেটওয়ার্ক জ্যামিং করে দিতে বললাম না? করে দিয়েছি স্যার, এখন স্যাটেলাইটে আমাদের যোগাযোগ চলছে। গুড, নজর রাখতে থাকো। রাত 12টা। মদের গ্লাসে বরফ দিতে দিতে মাকসুদ বলে ওঠেন, বস, ওপর থেকে তো করা হুকুম আছে, কোনো মতেই একটা বারুদও হাতছাড়া করা যাবে না, না হলে বস এসে আপনার মাথা কেটে নেবে। চুপ থাক, ওসব কাশেম বাগাকে আমি মানি না। শালাকে একবার বাগে ফেলে একদম গুলি করে খুলি উড়িয়ে দেব। আমার ওপর ওর হুকুম জারি চলবে না। মাকসুদ মনে মনে বলতে থাকে। শালা বেশিই বলে ফেলেছে, বাস্তবে কাশেম বাগাকে সামনে থেকে দেখলে ভয়ে হিসু করে দেয়। এমন সময় মাঝার মোল্লা বলে ওঠে, এই শোন, মালগুলো আনলোড করেছে কতজন? 5 জন, আর বস খবর পেয়েছে ওই অফিসারের বাচ্চা আমাদের আশেপাশে আছে। মাকসুদের কথাটা শোনা মাত্রই মাঝার মোল্লা হাত থেকে মদের গ্লাস ছুঁড়ে মেরে বমি করতে শুরু করে। গলগল করে বমি করে দ্রুত 2 গ্লাস ঠান্ডা পানি খেয়ে চোখে মুখে পানি দিতে দিতে বলে, দ্রুত তুই অ্যাকশন নে, আর আমার নাইট ভিশন গুগল চশমা আর গ্লাস মাস্কটা নিয়ে আয়। মাকসুদ দ্রুত নিয়ে এসে দেয়। মাঝার মোল্লা দ্রুত তার চোখে দিয়ে মাকসুদকে নিয়ে আড়ালে চলে যায়। সিসিটিভি ক্যামেরার মনিটরে দিকে চোখ দিতেই দেখতে পাই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে। সাবেক র্যাব সদস্য হয়ে সহজে অনুমান করে নেয় ক্যামেরা হ্যাক হয়েছে। আরও ভালো করে বুঝতে ফোন বের করে নেটওয়ার্ক লাইনের দিকে তাকায়। নেই, কোনো নেটওয়ার্ক নেই। অদ্ভুতভাবে হাসতে হাসতে মাঝার মোল্লা তার ডান হাত মাকসুদকে বলে, মাকসুদ, রেডি হয়ে নে, আক্রমণ হতে চলেছে। বলতে দেরি আক্রমণ করতে দেরি করেনি সাব্বিরা। বুম বুম শব্দে কেঁপে ওঠে গোডাউন। মুহূর্তের মাঝে চারদিকে ছড়িয়ে পড়ে ক্লোরোফর্ম মিশ্রিত বোমার ধোঁয়া। সেই সাথে মাহিনের তৈরি স্পেশাল 5 মিনিট স্মোক বোম।
বোম মারার 1 মিনিটের মাঝেই ধূপ ধূপ করে কিছু পড়ে যাওয়ার শব্দে সাব্বির মুচকি হাসে আর মাহিনকে পিস্তল হাতে নিতে বলে পরপর কয়েকটা ডিগবাজি দিয়ে গোডাউনের ভিতরে ঢুকে নিজের শরীর দেওয়ালের আড়ালে নিতে যাবে। তার আগেই পরপর দুটো গুলি এসে লাগে সাব্বিরের পিঠে। তবে বুলেট প্রুফ জ্যাকেট থাকায় তা শুধু সফট ওয়েব দিয়েই ফিরে যায়। তবে তৃতীয় গুলিটা এসে সরাসরি লাগে সাব্বিরের পায়ে। একইভাবে মাহিনের শরীরেও গুলি লাগাতে মাহিন মাটিতে পড়ে যায়। সাব্বির অবাক হয়ে ধোয়ার মাঝে টার্গেট দেখে দ্রুত গড়িয়ে মাহিনকে টেনে নিয়ে আসে দেওয়ালের আড়ালে। তারপর উকি মেরে সামনে তাকাতে দেখতে পাই দুজন দাঁড়িয়ে, তাদের হাতে রিভলভার। ওরাও সাব্বির মতো নাইট ভিশন গগলস গ্লাস পরে আছে, যা পড়লো রাতেও, এমনকি ধোয়ার মাঝেও সব স্পষ্ট দেখা যায়। সাব্বির দ্রুত মাহিনের দিকে তাকায়। তলপেটে গুলি লেগেছে, বিধায় ব্যথায় মাহিন কাতর হয়ে গিয়েছে। সাব্বির দ্রুত ব্লুটুথ ইয়ারফোন কানেক্ট করে ফিস করে বলে, নেহা শুনতে পাচ্ছ? জি স্যার, বলুন। দ্রুত অ্যাম্বুলেন্স পাঠাও, মাহিনের পেটে গুলি লেগেছে। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। সেই সাথে সেনা পাঠিও। অনেকক্ষণ হয়ে গেল পাল্টা কোনো গুলি না ছড়ায় মাঝার মোল্লা বিকট শব্দে হাসতে হাসতে বলে, মাকসুদ, দেখ তো শালা দুটো গুলি খেয়ে মরল কিনা। এতে প্রাণ তো দেখি পুঁটি মাছের মতন রে। জিও বস, একদম নিখুঁত নিশানা। হয়তো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে ওদের মাথা। সাব্বির ওদের কথা শুনে মিটি হাসে আর দু হাতে দুটো রিভলভার রিলোড করে নিশানা করে মাঝার মোল্লার 2 হাত। ধূপ ধূপ গর্জন করে ওঠে সাব্বিরের রিভলভার, মুহূর্তে চিৎকার করে ওঠে মাঝার মোল্লা। মাটিতে শুয়ে পড়ে ব্যথায়। পাশেই দাঁড়িয়ে থাকা মাকসুদ কিছু বুঝে ওঠার আগেই পরপর দুটো গুলি এসে লাগে ওর কপালে। ঠাস করে দুটো শব্দ হয়। নিমিষেই ওর মাথা এফর ওপর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাব্বির দ্রুত গিয়ে ঝাঁপিয়ে পড়ে মাঝার মোল্লার উপর। নিজের সমস্ত শক্তি দিয়ে মাঝারকে মারতে মারতে ক্লান্ত হয়ে দুহাতে হ্যান্ডকাপ পরিয়ে দ্রুত ফোনে বলে, আবির, আশিক, দ্রুত এসো, গুলি লেগে আমাদের। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে মাহিনের হার্টবিট চেক করে। এখনো চলছে। সাব্বির ডাকতে থাকে, মাহিন, এই মাহিন, মাহিন। মাহিন কাতর কণ্ঠে বলে ওঠে, জি স্যার। আমাকে ক্ষমা করো মাহিন, তোমাকে কোলে তুলে ছুটতে পারছি না, আমার পায়ে গুলি লেগেছে। এমন কথা বলবেন না স্যার, আমি ভালো আছি। ততক্ষণে ছুটে এসেছে আবির, আশিক আর রায়হান। আবির আশিককে কোলে তুলে নেয় মাহিনকে, আশিক কোলে তুলে নেয় মাহিনকে, আর রায়হান সাব্বিরকে কোলে তুলে বের হয়ে যাবে। অমনি সাব্বির বলে ওঠে, আমি ঠিক আছি রায়হান, মাঝার মোল্লাকে ধরো, অ্যাম্বুলেন্স আসছে। বলতে বলতে অ্যাম্বুলেন্সের সাইরেন কানে আসে সাব্বিরের। সাইরেন কানে আসতে শরীরটাকে ছেড়ে দেয় মাটির উপর। ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে আসে ক্লান্তিতে। মাথায় কারোর হাতের স্পর্শে চোখটা খুলে তাকায় সাব্বির। সাথে সাথে ভেসে ওঠে ওর আম্মু নাজিয়া চৌধুরীর ফ্যাকাশে মুখ। সাব্বির ধীরে ধীরে হাসার চেষ্টা করে আর বলে, আম্মু তুমি এখানে? নাজিয়া চৌধুরী ছেলের কপালে চুমু দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমার মানিক চোখ খুলে তাকিয়েছে। সাব্বিরের বাবা, ডাক্তারকে ডেকে আনো। সাইম চৌধুরী দ্রুত গিয়ে ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার আহমেদ সাব্বিরের সবকিছু পরীক্ষা করে বলে, ভয়ের কিছু নেই ভাবি, আপনার ছেলেটা সত্যি ভাগ্যবান। বারবার গুলি লাগলেও বেশি ক্ষতি হয়নি। এবারেও পায়ে গুলি লেগেছে, অথচ আল্লাহ কি মহিমা, গুলি পায়ের মাংস ছেদ করে চলে গেলেও হাড্ডিতে একটু স্পর্শ করেনি। আলহামদুলিল্লাহ। ডাক্তার আহমেদ সাব্বিরের বাবার দিকে তাকিয়ে বলে, বন্ধুসল চেম্বারে যাই, অনেকদিন হলো আড্ডা দেওয়া হয় না। ভাবি আপনার জামাইকে নিয়ে গেলাম। ডাক্তার আহমেদ চলে যেতে নিবে, অমনি সাব্বির তার হাত চেপে ধরে দুর্বল কণ্ঠে বলে, ডাক্তার আঙ্কেল, মাহিন কেমন আছে? ডাক্তার আহমেদ সাব্বিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সে ভালো আছে, সে ভালো আছে, সে ভাগ্যবান। গলিটা মাংস ছেড়ে গিয়েছে, ভেতরে আটকে যায়নি। রেস্ট নাও, আবার পরে আসবো। ডাক্তার আহমেদ চলে যান। নাজিয়া চৌধুরী ব্যাগ থেকে খাবার বের করে সাব্বিরকে খাইয়ে দিতে থাকেন আর বলতে থাকেন, শোন বাবা, তুই 1 মাস আর বাসা থেকে বের হবি না। এই দুর্বল শরীর তোকে আমি আর ছাড়ছি না। ওকে আম্মু। নাজিয়া চৌধুরী ছেলেকে খাইয়ে দিতে দিতে বলেন, জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কলিজাটা আমার ছিঁড়ে যাচ্ছিল। ভেবেছিলাম এই বুঝি আমার মানিক আমার কোল খালি করে চলে গেল। সাব্বির ওর আম্মুর কপালে চুমু দিয়ে বলে, আল্লাহর রহমতে সুস্থ আছি আমি, কোনো ভয় নেই আম্মু।
দেখতে দেখতে 3 দিন কেটে গিয়েছে। সাব্বির হাঁটতে পারে, তবে ডাক্তারের নিষেধের কারণে বাসায় যেতে পারেনি। মাহিনের বেডের পাশে বসে আছে সাব্বির। মাহিন আদশা হয়ে বসে আছে, পাশেই নেহা, আবির, আশিকার, রাহান। সাব্বির মাহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল মাহিন। এভাবে কই দাঁড়িয়ে থাকে দরজার সামনে বলো? সরি স্যার, ভেবেছিলাম সবাই সেন্সলেস হয়ে গেছে। ওরা আমাদের চাল বুঝতে পেরেছিল মাহিন, তাই তো আমাদের মতোই গ্যাস মাস্ক আর নাইট ভিশন গগলস চশমা পড়েছিল। স্যার, মাজার মোল্লাকে তো ইন্টেলিজেন্স সেলে রেখেছি, ওরা কি করব? থাকতে দাও ওখানে, আপাতত শরীরটা দুর্বল, একটু সুস্থ হয়ে নি, তারপর আবার ব্যবস্থা করব। ছোট কক্ষে দেওয়াল জুড়ে কিছু ছবি ঝুলিয়ে রাখা। ছবিগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাশিম বাঘা, আর দাঁতে দাঁত চেপে এক একাই বলছে, ক্যাপ্টেন সাব্বির, তোকে আর তোর টিমকে কঠিন মূল্য দিতে হবে। একে একে আমার অস্ত্রের গোডাউন ধ্বংস করে ফেলছিস, তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো। কাশিম বাঘার কথার মাঝেই দৌড়ে এসে দাঁড়ায় তার ডান হাত সামাদ। পেছনে ফিরে তাকায় কাশিম বাঘা। সামাদ ভয়ে ভয়ে পড়ে, বস, আপনি ওই অফিসারের খোঁজ নিতে বলেছিলেন না, খোঁজ নিয়ে ফেলেছি। কাশিম বাঘা হাতে থাকা জ্বলন্ত সিগারেটের টান দিয়ে বলে, বল কি জেনেছিস? অফিসারটার নাম সাব্বির আহমেদ, এখন সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে, কিন্তু একটা ব্যাপার আছে। কাশিম চোখ সরু করে বলে, কি ব্যাপার? সে পালিয়ে এসেছিল 11 বছর আগে, বাড়ি বগুড়ায়। ওর বাবা একটা সময় তাকে মারধর করে বের করে দেয়, এখন সে নাকি ফিরেও যায়নি। ওর ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ নাই। কাশিম বাঘা হাসতে হাসতে বলে, তাই? এটা তো ভালো। যার হারানোর কিছু থাকে না সে ভয় পায় না, কিন্তু যদি হারানোর কিছু ফেরত দেই তখন কেমন হয়? মানে ভাই? শয়তানটার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার সব আমার কাছে থাকুক, সময় আসলেই ওদের দিয়ে সাব্বিরকে হাঁটাবো। জানিস তো, যখন সামনাসামনি লড়াই করে শত্রুর না পেরে ওঠা যায়, তখন শত্রুর দুর্বল জায়গায় আঘাত করতে হয়, আর সবারই দুর্বল জায়গা তাদের পরিবার। হা হা হা, বেশ বলেছেন ভাই। হসপিটালে বেডে আদশা হয়ে বসে আছে সাব্বির। পাশেই দাঁড়িয়ে আছে 2 সশস্ত্র গার্ড। তাদের উপর থেকে নির্দেশনা আছে সাব্বিরকে কোনো মতে বেড থেকে নামতে দেওয়া যাবে না। সাব্বির আর তেমন আগ বাড়িয়ে কিছু বলেনি, শরীরটা ভীষণ দুর্বল। এমন সময় দরজা খোলার শব্দে সাব্বির সামনে তাকায়। একটা রূপবতী প্রবেশ করছে তার রুমে। পরনে সাদা অ্যাপ্রন। সে দ্রুত নড়েচড়ে বসে, কেননা মেয়েটা পেছন পেছন আসছিল GOC কামরুল সাহেব। সাব্বির বিছানার আদশা হয়েই বসে স্যালুট করেন তাকে। কামরুল সাহেব সাব্বিরের পাশে এসে বসেন আর দুজন গার্ডকে চলে যেতে ইশারা করেন। গার্ড চলে যেতেই কামরুল সাহেব সাব্বিরকে বলে, ক্যাপ্টেন, কেমন বোধ করছো এখন? জি স্যার, এখন একটু সুস্থ। তুমি ইয়াং বয়সে যত গুলি শরীরে নিলে, আমার 27 বছর চাকরি জীবনে একটাও নেইনি। সেফটি ফার্স্ট। জি স্যার। এমন সময় সাব্বির পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে ভালো করে তাকিয়ে চমকে ওঠে। একই দেখছে সে। উজ্জ্বল ফর্সা ত্বকের, ডিম্পা আকৃতির চেহারার এক রূপবতী সুচি খাড়ানাক, এত নিখুঁত যেন কেউ পরিমাপ করে এঁকে দিয়েছে। গোলাপি রঙের ভরা ঠোঁট, কোমর ছোঁয়া ঢেউ খেলানো ঘন কালো চুলের কেশবতী বাদামি রঙের মায়াবী চোখে চেয়ে আছে ওর দিকেই। সাব্বির পলক্ষীন চোখে মেয়েটার দিকে চেয়েছিল। এমন সময় কামরুল সাহেব বলে ওঠেন, পরিচয় করিয়ে দেই, আমার মেয়ে তাসনিম কামরুন নূর। মুহূর্তে চমকে ওঠে সাব্বির। দ্রুত চোখ নামিয়ে নিয়ে কামরুল সাহেবের দিকে তাকান। কামরুল সাহেব মুচকি হাসেন আর বলেন, ওর পরিচয় শুধু আমার কন্যা নয়, সে একজন আর্মি সাইকোলজিস্ট ও ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। শুধু মিশনের পর আহত সৈনিক নয়, তোমার মতো অস্বাভাবিক সাহস দেখানোদের মনস্তান্ত্রিক মূল্যায়ন করার দায়িত্ব তার। সাব্বির হাসি মুখে আরেকবার তাকায় তিশার দিকে, তারপর কোমল কণ্ঠে বলে, বসুন মিস তিশা। তিশা চেয়ার টেনে বসে। সাব্বির চোখ নামিয়ে রাখে, তবু কেন যেন বারবার চোরা চোখে দেখতে ইচ্ছে করে ওর। নিজেকে ধিক্কা দেয়, মনকে শক্ত করে কামরুল সাহেবকে বলে, স্যার, আমি এখন মোটামুটি সুস্থ। তা আমি জানি না ক্যাপ্টেন, ডক্টর আহমেদ সাহেব এর হুকুম, সেই সাথে তোমার বাবা আমার বন্ধু সাইম চৌধুরীর আদেশ, তোমার রিপোর্ট বের করতেই হবে। তাহলে আর কি করার? কিছু করার নেই, সামনেই আছে আরেকটা ভয়াবহ মিশন, তার আগে তোমাকে সম্পূর্ণ ফিট হতে হবে। মামুনি, তুমি তোমার কাজ করো, আমি আসছি। ওকে বাবা। মাত্র দুটো শব্দ সাব্বিরের কানে আসতেই চমকে ওঠে। এত মায়াবী কোমল কণ্ঠ সে আগে শুনিনি।
বিস্ময়কর চাহনিতে তিশার দিকে তাকায়। তিশারেপের বেশ খানিকটা রাগি চোখে সাব্বিরের দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, তোমার রিপোর্ট নেব, ইঞ্জেকশন দেব না। এভাবে চেয়ে থাকার কোনো মানেই নেই। সাব্বির দমে যায় ধমক খেয়ে, চোখটা নামিয়ে নিয়ে বলে, ইঞ্জেকশনকে আমি ভয় পাই না, পেলে গুলি নিয়ে খেলতাম না। তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল জনাব, আজ সরাসরি দেখে অবাক হচ্ছি। কেন মিস? তোমার মতো এত নরম আর কোমল কণ্ঠের একটা বাচ্চা স্বভাবের পুরুষ কিভাবে এত ভয়ঙ্কর মিশন কমপ্লিট করলো? সাব্বির মুচকি হেসে বলে, সবই মনের জোর আর সাহসিকতা। আমিও অবাক হচ্ছি, আপনার মতো একজন মেয়ের দেখা আমার বাবা মা কেন পেল না। তিশা অবাক হয়ে খানিকটা অবাক কণ্ঠে বলে, কেন, আঙ্কেল আন্টি তো কিছুদিন পর পরই আমাদের বাড়ি যায়। সাব্বির হতাশ কণ্ঠে বলে, কিন্তু আমাকে তো বললো না একটাবারও, বাবা তোর জন্য একটা পরী দেখেছি, বউ বানাবো আমাদের। সাব্বিরের কথা শুনে মনে মনে হেসে দেয় তিশা, কিন্তু উপরে শক্ত ভাব নিয়ে বলে, হয়েছে, রিপোর্ট করব এখন। হেডকোয়ার্টারে চায় না তুমি পরের মিশনে গিয়ে ভেঙে পড়ো। আপনার হেডকোয়ার্টার কি জানে আমি নিজের শরীরের ব্যথার চেয়ে বুকের ভেতরে আগুন বেশি সহ্য করতে পারি? বুকের ভিতরে আগুনই তো মানুষ পুড়িয়ে ফেলে সাব্বির আহমেদ। তবে সেই আগুন নেভানোর দায়িত্ব আপনার পরিবারের। শরীরে সবুজ রঙের পোশাক পরিয়ে দেশকে আগুন থেকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, তাই মনেরটা ভুলে যান। সাব্বির আরেক পলক তিশার দিকে তাকায়। মেয়েটা আসলেই অত্যন্ত কোমল, এতটা কোমল যে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। তিশা নিজেও আর চোখে সাব্বিরকে দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, বোকা ছেলে, তোমার সাথে আমার বিয়ে বাবা আর আঙ্কেল অনেক আগে ঠিক করে রেখেছেন। নয়তো ওইভাবে বাবার সামনে আমার দিকে যেভাবে তাকিয়েছিলে, আমি নিশ্চিত অন্য কেউ হলে বাবা তোমায় গুলি করতো। তোমার কপাল ভালো, আর তুমি দেখতে যতটা ভদ্র বেশি ততটাই লুচু। অচেনা একটা মেয়েকে প্রথম দেখেই ডাইরেক্ট বলে দিলে বাবা মার বৌমা বানাবে। অতই সহজ। তোমাকে আমি জ্বালাবো আর সবার শেষে গিয়ে ভালোবাসবো। তিশা নিজের ভাবনার মাঝে ফিক করে হেসে দেয়, আর সেই হাসির দিকে অবাক নয়নে চেয়ে থাকে সাব্বির। তিশাও বিষয়টা খেয়াল করে, আরও কিছুক্ষণ হাসে। সাব্বির তিশার হাসি দেখে মনে মনে বলে, কি কি হাসি ওগো রূপবতী, তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে পেলে ভুলে যাব আমি দুনিয়ার সব কষ্ট। তুমি কি হবে আমার মনের আগুন নেভানোর সাথে। মনের কথা মনে থেকে যায়। দুজন দীর্ঘ সময় একে অপরের দিকে চেয়ে থাকে। এমন সময় দরজা খোলার শব্দে দুজন স্বাভাবিক হয়। একে অপরের দিকে আরেকজন অপলক তাকিয়ে দরজার দিকে তাকায়। ডাক্তার আহমেদ সাথে সাব্বিরের বাবা সাইম চৌধুরী এসেছেন। তিশা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সাইম চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামনি, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজ তবে আমি আসি আঙ্কেল। কথাটা বলে ফিরে তাকায় সাব্বিরের দিকে। সাব্বির ও তিশার দিকে তাকায়, তবে তিশা অবাক করে দিয়ে ভুবন ভোলানো হাসি দিয়ে বলে, আসছি ক্যাপ্টেন, আগামীকাল দেখা হবে। তিশা বেরিয়ে যায় কেবিন থেকে। সাব্বির এক দৃষ্টিতে চেয়ে থাকে সেদিকে। সাইম চৌধুরী ছেলের চোখের ভাষা বুঝে ফেলে, তবুও না বোঝার ভান করে বলে, কি এমন ক্যাপ্টেন হলে? সামান্য একটা গুলি খেয়ে আজ 6 দিন হলো বেটে শুয়ে আছো। সাব্বির কিছু বলতে যাবে, তাকে ডক্টর আহমেদ বলে ওঠেন, বন্ধু ওকে আর তুই ঝালাস না, বহু কষ্টে এমনকি গাঁট দিয়ে ওকে আটকে রেখেছি, তাছাড়া পিঠের ঘাস এখন শুকায়নি। সাইম চৌধুরী বন্ধুর দিকে তাকিয়ে ছেলের মাথার কাছে বসেন। পরম মমতায় ছেলের কপালে চুমু দিয়ে বলেন, এটা আমার মুখের কথা আহমেদ, ছেলেটার পাগলাটে মিশন আমার ভালো লাগে। বাবা কিছুদিন বিশ্রাম নেই, তোর মনে আশা আমি পূরণ করব। সাব্বির চুপচাপ ওর বাবাকে জড়িয়ে ধরে রাখে। পরের দিন সকাল হতেই কারো কোমল হাতে স্পর্শে ঘুম ভেঙে যায় সাব্বিরে। ঘুমের ঘরেই হাতটাকে চেপে ধরে বলে, আম্মু আরেকটা ঘুমাতে দাও না, কি সুন্দর স্বপ্ন দেখছি জানো, তোমার বৌমাকে আমি খুঁজে পেয়েছি। তিশা অবাক হয়ে সাব্বিরের কথায় তবে রেগেও যায়, তবে মাথা ঠান্ডা করে আশপাশ তাকায়, কেউ নেই। তাই মনে মনে শয়তানি হাসি দিয়ে কণ্ঠটা একটু মোটা করে বলে, তাই নাকি বাবা? তা কে সেই ভাগ্যবতী যে আমার ছেলের বউ হবে? তিশা আম্মু, তাসনিম, কামরুন, নূর, তিশা, কারুল আঙ্কেলের মেয়ে। ওকেই তো আমি তোমার বৌমা বানাবো।
সাব্বিরের কথাই তিশা এতটা খুশি হয় যে অনেকটা জোরেই বলে ওঠে। ইয়াহু! হঠাৎ কারোর চিৎকারে সাব্বিরের ঘুমটা ভেঙে যায়। দ্রুত চোখ মেলে পাশে তাকিয়ে তিশাকে দেখে চমকে ওঠে। চোখ দুটো ফুটবলের মতো করে চেয়ে থাকে তিশার দিকে। তিশা সাব্বিরকে আরেকটু চমকে দিতে চোখের ইশারায় নিজের হাতের দিকে তাকাতে তাকাতে বলে। সাব্বির নিজের হাতের দিকে তাকাতে চিৎকার করে ওঠে, কারণ তিশার হাতকে সে ওর আমর হাত ভেবে জড়িয়ে ধরেছিল। দ্রুত তিশার হাত ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মিস সরি, আসলে ঘুমের ঘোরে এমন একটা হয়ে গিয়েছি, প্লিজ আপনার বাবাকে বলবেন না। তিশা হেয়ালি করে বলে। যদি বলি? সাব্বির জমে যায় ভয়ে। বলে নির্ঘাত চাকরি খেয়ে দিবে, ওর স্বপ্নের চাকরি। কোনো উপায় না পেয়ে তিশাকে অবাক করে দিয়ে ঝাঁপিয়ে পড়ে তিশার পায়ের উপর। তারপর চলো চলো চোখে তিশার দিকে তাকিয়ে বলে, প্লিজ ম্যাম, এমনটা করবেন না। স্যার এটা শুনলে আমার চাকরি চলে যাবে। প্লিজ ম্যাম, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই, আর জীবনেও আপনার দিকে তাকাবো না। প্লিজ ম্যাম, স্যারকে বলবেন না। তিশার বেশ খারাপ লাগে। সাব্বির এতটা ভয় পাবে ও আশা করেনি। কোনো রকমে সাব্বিরের থেকে নিজের পাটা ছাড়িয়ে নিয়ে বলে, আরে পাগল, বাবাকে বললে তো আগেই বলতাম। উঠে বসো বেডে। তুমি না একজন সৈনিক, একজন ক্যাপ্টেন, এভাবে তোমার পায়ে পড়া মানায়? সাব্বির ধীরে ধীরে উঠে বসে বিছানায়। ওর এখনো শরীর কাঁপছে। তিশা মনে মনে হাসে আর বলে, যাক, পাগলটা মনে মনে এত ভীতু আর নরম। আজ না দেখলে বুঝতামই না। দেখি পাগলটাকে আরেকটু বাজিয়ে। দুজনে নীরব। এমন সময় তিশা বলে ওঠে, তুমি নাকি স্বপ্নে আমাকে তোমার বউ বানিয়ে নিয়েছো মিস্টার? সাব্বির ততক্ষণে নিজেকে ঠিক করে নিয়েছে। তিশার কথাটা ওর কানে যেতেই ফিক করে হেসে ফেলে। মুচকি হাসতে হাসতে লাজুক কণ্ঠে বলে, ধুর, ওটা তো স্বপ্ন, আর স্বপ্নে পৃথিবীর রাজাও হওয়া যায় মিস। তুই এত বদলে গেলি কি করে বলতো? আমরা এত বছর একসাথে পড়াশুনো করলাম, বড় হলাম, অথচ তুই আমায় চিনলি না। কিভাবে বিশ্বাস করলি এইসব আমি বাবাকে বলবো? মিস অফ দ্য মোমেন্ট তিশা, মাথা কাজ করা বন্ধ হয়ে গেছিল আমার। যাই হোক, এত সকালে এখানে এলি যে? তোর রিপোর্ট বানাতে হবে না, যার কারণে তোর সাথে কাটাতে হবে 1 মাসখানে। সাব্বির অন্যদিকে তাকিয়ে বলে, সারা জীবন থেকে জানা। তিশা কথাটা শুনে ওর চোখে চোখ রেখে বলে, থাকতে চেয়েছিলাম, তুই তো রাখলি না। কলেজ জীবনে পাত্তাই দিসনি, আর এখন 2 দিনে বউ বানিয়ে ফেলেছিস। তখন রাখিনি, তোর আমার ভালোর জন্যই। আজ দেখো না আমরা কিভাবে একে অপরের সামনে হাসির। তুই স্কলারশিপ পেয়েছি আর্মি একাডেমি থেকে, তোর প্রপোজ আর অ্যাক্টিভ করলে তুই কি বিদেশ যেতে পারতি, আর না হতে পারতি আর্মি সাইকোলজিস্ট ও ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। আল্লাহর পরিকল্পনা অতি উত্তম। তিশা মুখটা অন্যদিকে ফিরিয়ে বলে, বুঝেছি, কিন্তু তুই আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করায় আমি কতটা কষ্ট পেয়েছিলাম জানিস? আর সেই কষ্ট কমাতেই তো বাবা মাকে তোর বিদেশ যাওয়ার আগের রাতে তোদের বাসে পাঠিয়েছিলাম, তোর বাবা মাকে তোর সামনেই আমার জন্য চাইতে। কি এটা তোর কাজ ছিল? তো কি মনে হয় কুত্তি? এখন বাদ দে না ওসব। বললি আর দিলাম। তা বল, এখন আমার জন্য পাগল হচ্ছিস কেন? তুই আমার ওপরটাই দেখলি রে পাগলি। তোকে বিদেশ পাঠিয়ে আমি ভালো ছিলাম না, প্রতিনিয়তই আমার বুকে আগুন জ্বলেছে তোকে হারানোর। আর এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে, কলেজ ভার্সিটির জীবনে প্রেম না করলেও এখন করতে মানা নেই, তাই একটু প্রেম খেলছি। তিশা লাজুক হেসে সাব্বিরকে আলতো করে জড়িয়ে ধরে। দিন পেরোয়, রিপোর্ট তৈরি হতে থাকে। হাতে পায়ে ব্যান্ডেজ খোলা হয়। মোটামুটি সুস্থ সিএমএস ও এখন সাব্বিরের বাড়ি। হসপিটালের কেবিনের বেলকনিতে কফি হাতে দাঁড়িয়ে আছে সাব্বির। এমন সময় তিশা এসে দাঁড়ায়। সাব্বির নিজের কফির কাপটা তিশার হাতে দেয়। তিশা এক চুমুক কফি খেয়ে বলে, তোমার ফাইল পেয়েছি। তুমি শারীরিকভাবে ফিট, তবে মানসিকভাবে কিছুটা দুর্বল। আচ্ছা, এমন তো নয় তুমি তোমার আসল বাবা মা আর বোনকে ভেবেই কষ্ট পাচ্ছ? সাব্বির তিশার দিকে তাকায়, ছলছল চোখে বলে, ঠিক ধরেছ তিশা, আমি আমার পিচ্চির বোনটাকে মিস করি, ভীষণভাবে মিস করি। আমি তাদের বোনটাকে মাত্র 2 বছর কোলে নিয়েছি, 11 বছর হয়ে গেল। বোনটা আমার বড় হয়েছে না জানি কেমন আছে পাগলি বোনটা।
তিশার সাব্বিরের চোখে পানি মুছে দিয়ে বলে, দেখা করছো না কেন তাদের সাথে? করবো এক সময়, তাদের কিচ্ছু জানা নেই আমার। এক সন্ধ্যা সাব্বির নাইট ওয়ার্কে বেরিয়েছে। এমন সময় তিশার আগমন। তিশা সাব্বিরের পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে, তুমি সম্পূর্ণ ফিট সাব্বির? হেডকোয়ার্টার থেকে তোমায় যে কোনো সময় অপারেশনে যেতে আদেশ দিবে। সাব্বির হালকা হেসে বলে, আমি প্রস্তুত তিশা, তবে আমার কেন জানি হারানোর ভয় হচ্ছে। তুমি ভয়ঙ্কর, আর ভয়ঙ্কর মানুষদের হারানোর ভয় করতে নেই। তাই বুঝি? তা আমি এতই ভয়ঙ্কর হলে তোমার ভয় করে না? না, ভয় লাগে না, একটুও না, কারণ তোমায় আমি ভালোবাসি। সাব্বির চুপ করে যায়। প্রথমবারের মতো তার শক্ত চোখে নরম কুয়াশা নামে। সে সাথে ধীর কণ্ঠে বলে, আমার কাছে বন্দুকের শব্দ আর চোখের পানি দুটো একই রকম। শুধু একটাই মানুষ মরে, আর একটাই ভেঙে পড়ে হৃদয়। তুমি কোনটা? আমি দুটাই, কারণ আমি জানি তুমি মরে যাওনি, শুধু ভেতর থেকে ভেঙে গেছো। সাব্বির তিশাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। তাদের প্রেম হেডকোয়ার্টারে গুঞ্জন ছড়িয়ে পড়ে। জিওসি কামরুল সাহেব তার পরপরই এক বিকেলে সাব্বিরকে ডেকে আনেন। সামনাসামনি বসে আছেন তারা দুজন। নিরাপত্তা ভেঙে জিওসি সাহেব বলে ওঠেন, তুমি আমার মেয়ের ভাবনায় ঢুকছো সাব্বির, কিন্তু তুমি জানো না তুমি নিজের জীবনের ভবিষ্যৎ শেষ করে ফেলেছো। স্যার, আপনার মেয়ে একমাত্র মানুষ যে আমার ভাঙা আত্মাকে চিনতে পেরেছে। আমি যদি দেশের জন্য মরে যাই, অন্তত কেউ জানবে আমি কি ছিলাম। তুমি যদি একবারও ওর চোখে পানি আনো, ওকে কাঁদাও, সত্যি বলছি আমি তোমার সব বেশ কেড়ে নেব সাব্বির। কথাটা বলে কামরুল সাহেব হনহনিয়ে চলে যান। আর সাব্বির মুচকি হেসে চলে যায় নিজের অফিসে। মুখোমুখি বসে আছে সাব্বির, আশিক, মাহিন, রায়হান আর নেহা। সাব্বির সবার দিকে তাকিয়ে বলে, 1.5 মাস কেমন ছুটি কাটালেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। এই প্রথম এত দীর্ঘ ছুটি পেয়েছিলাম। তাহলে এখন মিশনে ফেরা যাক। চল আবির আর আসি, মাঝার মোল্লার খবর নিয়ে আসি। আবির আশিকের দিকে তাকিয়ে বলে, চল আজকে দেখবি আমাদের ক্যাপ্টেন কি জিনিস। মুখোমুখি দাঁড়িয়ে আছে সাব্বির আর মাজার মোল্লা। সাব্বির শান্ত কণ্ঠে বলে, তাহলে তুই সেই মাঝার মোল্লা যার কারণে আমাকে 1.5 মাস হসপিটালে থাকতে হয়েছে? মাজার মোল্লা রাগে গর্জন করে বলে, তোর কপাল ভালো, গুলিটা মিস হয়ে গিয়েছিল। তবে তোর মরণ খুব নিকটে, কারণ তুই কাশেম বাগার ডান হাতে আঘাত করছিস, সে তোকে ছাড়বে না। সাব্বির মাজারের কথা শুনে মুচকি হাসে। হাসতে হাসতে হঠাৎ করে রক্তবর্ণ চোখে তাকিয়ে হাতে তুলে নেয় লোহার পাইপ। মাজার এতক্ষণ তেজ দেখালো সাব্বিরের রক্তবর্ণ চোখে চোখ পড়তে কেঁপে ওঠে ওর সিদ্ধারা। সাব্বির হো হো করে হাসতে হাসতে বলে ওঠে, হা হা হা, তোর বসকে আমি খুঁজেছি রে পাগলা, তাকে আমি খুঁজেছি। কথাটা বলার পরপরই সাব্বিরের শরীরের সমস্ত শক্তিতে পেটাতে শুরু করে মাজারকে। প্রতিটা আঘাতে মাজারের শরীরের চামড়া ফেটে যেতে থাকে। সাব্বির পিটাতে পিটাতে ডাবল গর্জন করে বলে, তোর বস কোথায় আছে বল? মাজার মোল্লা নিস্তেজ শরীরে বলে, নরসিংদীর পুরনো এক ডিপোতে আছে। ওটাই ছিল ওর শেষ কথা। তারপরই বেরিয়ে যায় ওর প্রাণ ভোমরা। সাব্বির এগিয়ে গিয়ে টেবিল থেকে ফোনটা তুলে নেয়। কল লিস্ট চেক করতেই ভেসে ওঠে একটা নাম, সাব্বির। বস। সাব্বির নাম্বারটাই কল করতেই ওপাশ থেকে ভেসে আসে হাসির শব্দ। আমি জানতাম ক্যাপ্টেন তুই ফোন করবি, আর তাই তো আমি অপেক্ষায় ছিলাম। এবার তোর পালা। পিচ্ছি ক্যাপ্টেন, তুমি তো কথা বোঝো না, নতুন নতুন সারপ্রাইজ পেয়ে যাবে আজ রাতে। ফোনটা কেটে যায়। সাব্বির মোবাইলটা আবির হাতে দিয়ে বলে, ফোন চেক করো আবির, ওর লোকেশনে আমাদের জানতেই হবে। আর আসি, এটাকে নিয়ে যাও, পরিষ্কার করে ফেলো আশপাশ। সাব্বির বেরিয়ে যায়। আশিক আর আবির তখন ঘরের মধ্যে। তারা ভাবতেই পারছে না হঠাৎ কি থেকে কি হয়ে গেল। শুরুতেই নরম, তার চোখের পলক ফেলতেই আগুনের মতো গরম, আর সে হলো গরমে ঝাঁঝরা হয়ে গিয়েছে শত্রুর দেহ। মাঝরাত তিশার সাথে গল্প করে ফোনটা কেটে দেয় সাব্বির। ইদানিং তিশা খুব জেদি হয়ে গিয়েছে, বুঝতেই চায় না সাব্বিরকে। সে আছে শুধু বিয়ে নেই, তবে সাব্বিরের ভাবনা মাঝে অন্য কিছু। মোবাইলটা বিছানার উপর রেখে শরীরটা এলে দিতেই যাবে। বিছানায় অমনি ওর ফোনে কল আসে। অপরিচিত নাম্বারটা এক পলক দেখে কল কেটে দিতে নিবে, অমনি ওর মস্তিষ্কে চাপ পড়ে। চোখের সামনে
জল করে ভেসে ওঠে একটা স্মৃতি, যে নাম্বারটা ছোটবেলায় ছিল ওর মুখস্থ। এত বছর পর সেই নাম্বারটাই ভেসে উঠেছে ফোনের স্ক্রিনে। হ্যাঁ, নাম্বারটা সাব্বিরের মায়ের। কাঁপা কাঁপা হাতে সাব্বির কলটা রিসিভ করতেই একটা কণ্ঠ ভেসে আসে। বাবা, মা বলছি।